আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পড়ব লবণ পরিশোষণের যে বাকি প্রক্রিয়াগুলো সেগুলো। আমাদের লবণ পরিশোষণের অনেকগুলো প্রক্রিয়া আছে, তার মধ্যে আমরা লুন্ডেগর মতবাদটা আমরা গত ক্লাসে পড়ে নিয়েছি। আর বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আশা করি মানে ওইগুলো এত বেশি বড় না এবং এত বেশি কঠিন না, যদি তুমি সহজে বুঝতে পারো। আমি এভাবে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অলরেডি যারা যুক্ত হয়ে গেছে সবাইকে ওয়েলকাম করছি। আর যারা এখনও যুক্ত হতে পারো নাই তাদেরকে একটু করে তোমরা একটু মেনশন দিয়ে দাও। আহ, একজন একটা কমেন্ট করছে, দেখলাম যে যে হ্যাঁ, কেউ একজন বলেছিল মেনশন দেওয়ার জন্য, আমি তার নামটা খুঁজে পাচ্ছি না। তুমি একটু মেনশনটা দাও, মানে জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তোমরা একজন আরেকজনকে মেনশন দিয়ে উপকার করছো। আচ্ছা, ঠিক আছে, আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটু রিমাইন্ডার দিচ্ছি। গত ক্লাসের পড়াটা এরকম ছিল, লবণ পরিশোষণের দুইটা প্রক্রিয়া ছিল। একটা হচ্ছে সক্রিয় শোষণ আর একটা হচ্ছে কি নিষ্ক্রিয় শোষণ। তো সক্রিয় শোষণের মধ্যে তিনটা আছে। একটা হচ্ছে কি লুন্ডেগর মতবাদ বা সাইটোক্রোম পাম মতবাদ, তারপরে প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট, তারপর হচ্ছে লেসিথিন বাহক ধারণা। এটা মনে রাখতে বলছিলাম এভাবে, সখী লুটেছে পরাণ লহেছে বাহানা। এটা থেকে মনে রাখতে বলছিলাম। লুটেছে মানে কি লুন্ডেগর, পরাণ মানে কি প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট, বাহানা মানে কি, হ্যাঁ বাহানা হচ্ছে লয়েছে, বাহানা মানে হচ্ছে লেসিথিন বাহক ধারণা। তো এগুলো দিয়ে আমরা মনে রাখতে পারি। তো যাই হোক, আমরা লুন্ডেগের যদি পড়া হয়ে গেছে, তাহলে এখন আমরা পরাণ মানে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা পড়বো। নাম কি? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন অ্যানায়ন প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। হ্যাঁ, প্রোটন অ্যানায়ন কি ট্রান্সপোর্ট বলো? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এটা খুবই সহজ, ভালো করে খেয়াল করো। যদি তাহলে এখানে মুখস্থ হয়ে যাবে আশা করি। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। আমি আসলে 2 দিন ধরে একটু অসুস্থ, এই জন্য হয়তো বা ওইরকম বয়সটা তো লাউডলি আমি করতে পারবো না। তারপর একটু দেখো। হ্যাঁ, তো আমরা এই জায়গায় একটু খেয়াল করি যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তাহলে এখানে এই কো জিনিসটা কি, তোমরা কি জানো কো বিষয়টা কি? কোটা জানো কি? কো জিনিস কি? কো হচ্ছে আমরা শুনে কোঅপারেটিভ। কোঅপারেটিভ মানে কি? পারস্পরিক সহযোগিতাপূর্ণ এইরকম একটা সম্পর্ক। কো মানে কারো সাথে, একজনের সাথে আরেকজন। কো মানে কি? কো মানে কি একজনের সাথে আরেকজন। হ্যাঁ, এটাকে এটা দিয়ে বোঝানো হয় কো। কো মানে দুইজন মিলে একসাথে, একসাথে কো মানে একসাথে। তো প্রোটনের সাথে অ্যানায়ন একসাথে ডুববে, প্রোটনের সাথে অ্যানায়ন একসাথে ডুববে। তা আমরা পড়তেছি কি? লবণ পরিশোষণ পড়তেছি না? আমরা কি পড়ছি? আমরা পড়তেছি হচ্ছে লবণ পরিশোষণ। আমাদের জানা কি দরকার? আমি যদি একটু করে বলি, এটা যদি উদ্ভিদের মূল হয়, আমরা কি জানবো? এটা যদি কোষ ঝিল্লি হয়, হ্যাঁ, এটা যদি মূল হয়, মূলের মধ্যে এটা একটা কোষ ধরে নিলাম, তাহলে এটা কি হবে? মূলের মধ্যে যে কোষ হলে এটা একটা কোষ ঝিল্লি, এই তো, এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি। আচ্ছা, আমার কথা কি বুঝতেছো তোমরা? এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি। এই যে এটা কি একটা কোষ ঝিল্লি। তো এই কোষ ঝিল্লির ভিতর দিয়ে কিভাবে অ্যানায়নটা ঢুকবে সেটা আমরা জানবো। অর্থাৎ এখানে ওনারা বলতেছে প্রোটনের সাথে অ্যানায়নটা কো ট্রান্সপোর্ট হয়, সম্মিলিতভাবে ঢুকে যায়। তাহলে দেখো, আমরা যদি একটু করে চিন্তা করি যে নিতে আমরা বুঝতে পারি এইটা তাহলে কোষ ঝিল্লির মধ্যে দিয়ে প্রোটনের সাথে অ্যানায়নটা সম্মিলিতভাবে ঢুকবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আমরা এই কোষঝিল্লিটাকে একটু বড় করে এখানে আঁকবো। এই যে একটু বড় করে, একটু লম্বা করে আঁকতেছি। মনে করো এই জায়গাটাকে কেটে আমরা এদিক দিয়ে ঢুকবে তো লবণটা, তো এই জায়গাটাকে কেটে আমরা এইখানে আঁকতেছি। হ্যাঁ, এই এই যে, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলতে চাচ্ছি? এটাকে আমরা বলতে চাচ্ছি যে কোষঝিল্লি। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? কোষঝিল্লি। কোষঝিল্লি। তোমাদের বইয়ে লিখছে প্লাজমা মেমব্রেন, মানে ইংলিশ বলছে আর কি, প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন। এখন প্লাজমা মেমব্রেন, তখন কথাটা হচ্ছে যে
ওই সংজ্ঞাটা কি নামটা দিয়ে কিন্তু উত্তরটা দিয়ে যায়, এখানে নামের মধ্যে উত্তরটা আছে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। প্রোটন মানে কি এইচ প্লাস আয়ন, তো প্রোটনের সাথে অ্যানায়নটা, কোনো অ্যানায়ন সম্মিলিতভাবে এটার ভিতর দিয়ে ঢুকবে, কো ট্রান্সপোর্ট মানে একসাথে ঢুকবে। আচ্ছা যাই হোক, তাহলে প্রথমে আমরা একটা দিই, এটা হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লিটাকে আমরা একটু ডাবল লেয়ার করে দিচ্ছি, কারণ কোষঝিল্লি তো 2 লেয়ার, তাই না? আমরা 2টা লেয়ার করে দিলাম। দেখো এই কোষঝিল্লির মধ্যে বিভিন্ন রকমের প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের কী থাকে, প্রোটিন থাকে। তোমরা এই যে এটা হচ্ছে, তোমরা কোষঝিল্লির গঠন পড়ছো নিশ্চয়ই ফার্স্ট ইয়ারে। কোষঝিল্লির গঠন সেটা কোথায় ছিল? কোষ ও কোষের গঠন চ্যাপ্টারটার মধ্যে কোষঝিল্লির একটা গঠন ছিল, যেটাকে আমরা বলে থাকি ফ্লুইড মোজাইক মডেল। মনে আছে আদৌ? ফ্লুইড মোজাইক মডেল, যেটার মধ্যে কি থাকে, এরকম অনেকগুলো, এরকম শুক্রাণুর মতো অনেকগুলো কি থাকে বলো তো? তো ফসফোলিপিড থাকে, এরকম অনেকগুলো ফসফোলিপিড থাকে না? শুক্রাণুর মতো অনেকগুলো কি থাকে, ফসফোলিপিড থাকে। এই ফসফোলিপিডের মধ্যে বিভিন্ন ধরনের কি থাকে, প্রোটিন থাকে, প্রান্তীয় প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। মনে আছে কি? কোষঝিল্লি, কি বলতেছি? কোষঝিল্লি নিশ্চয় মনে আছে। তো আমরা যদি চিন্তা করি যে কোষঝিল্লির মধ্যে ফসফোলিপিড থাকে, প্রোটিন থাকে, মানে লিপিড থাকে, ফসফোলিপিডও তো এক প্রকারের লিপিড। তো ফসফোলিপিড থাকে, বিভিন্ন রকমের প্রোটিন থাকে, এরকম বিভিন্ন ধরনের কি থাকে, প্রোটিন থাকে। তো এই যে প্রোটিনগুলো, তোমাদের নিশ্চয় এটাও মনে আছে, এই প্রোটিনগুলো বাহক হিসেবে কাজ করে, এটার ভিতর দিয়ে বিভিন্ন জিনিস চলাচল করতে পারে। বাহক, প্রোটিনগুলো বহন করতে পারে বিভিন্ন জিনিস, মানে কি বাহক হিসেবে কাজ করে। তো যাই হোক, আমরা এত জটিলভাবে চিন্তা করার দরকার নাই। কোষ ঝিল্লিটার মধ্যে প্রোটিন থাকে, ফসফোলিপিড থাকে, এটা একটু মনে রাখো। এটা যদি কোষ ঝিল্লি হয়, কোষ ঝিল্লির মধ্যে কি থাকে? ওই যে একদম ফার্স্ট ইয়ারে, একদম প্রথম দিকে ফ্লুইড মোজাইক মডেলে আমরা পড়ছিলাম, তাই না? এরকম এরকম কি থাকে, এরকম ফসফোলিপিড থাকে, আর কি থাকে, প্রোটিন থাকে। দুইটা শব্দ মনে রাখতে পারবো না, ফসফোলিপিড থাকে আর প্রোটিন থাকে। তো যাই হোক, এই প্রোটিনগুলো, এইগুলো হচ্ছে প্রোটিন। এই প্রোটিনগুলো কি করে বলো? এই প্রোটিনগুলো বিভিন্ন জিনিসকে পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা এখানে আমরা জানবো যে ধরো এটা হচ্ছে কোষ ঝিল্লি, তার মধ্যে কি থাকে বলছি, ফসফোলিপিড থাকে আর প্রোটিন থাকে। দুইটা সহজ নাম, একটা ফসফোলিপিড আর একটা প্রোটিন। তো ধরো এখানে একটা প্রোটিন আছে, ধরো এটা একটা প্রোটিন। আচ্ছা, এখন এই প্রোটিনটা খেয়াল করো, এই প্রোটিনটা এখানে প্রোটিন আছে, বুঝলাম। এই প্রোটিনের মধ্য দিয়ে প্রোটিন তো চলাচল করবে, বা প্রোটিনের কাজই হচ্ছে সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় কী করবে, প্রোটিনের কাজই হচ্ছে বহন করা। তো যাই হোক, এই যে প্রোটিন, এইগুলো হচ্ছে, এটাকে বলবো আমরা প্রোটিন বাহক। এগুলোকে আমরা যেটার ভিতর দিয়ে বিভিন্ন জিনিস চলাচল করে, ওগুলোকে আমরা বলবো কি, প্রোটিন বাহক। তো এইরকম একটা প্রোটিন বাহক দিয়ে কি হবে, যে এটা তো কোষের ভিতর, ধরো এই পাশটা হচ্ছে কোষের ভিতর, এটা হচ্ছে কোষের কি ভিতর, আর এটা ধরো বাহির। তাই এটা যদি আমরা এটাকে যদি, এই ঝিল্লিটাকে যদি এটা ধরি, তাহলে এই অংশটা হচ্ছে ভিতর আর এটা বাহির। ধরে নিচ্ছি এটা ভিতর, এটা হচ্ছে কোষের ভিতর, আর এটা হচ্ছে বাহির। এটা হচ্ছে বাহির। তো এখন খেয়াল করো, এই কোষ ঝিল্লিটার মধ্যে বিভিন্ন রকমের প্রোটিন থাকে, যারা বহন করে বিভিন্ন পদার্থ। যাই হোক, তো এই কোষের ভিতরে কি থাকে বলো? কোষের ভিতরে H+ থাকে, অনেক রকমের প্রোটন থাকে কোষের ভিতর। তো কোষের ভিতরে বিভিন্ন রকমের প্রোটন থাকে। এখন কথাটা হচ্ছে, প্রোটন থাকে। এখন এই প্রোটনগুলো একটা পর্যায়ে যেটা হবে, এই বিভিন্ন রকমের প্রোটন থাকে, অসংখ্য প্রোটন থাকে কোষের ভিতরে, এটা কোষের ধর্ম, মানে কোষের ভিতর বিভিন্ন প্রোটন থাকবে। এই কোষের প্রোটনগুলো, এই যে কোষের ভিতরের যে প্রোটনগুলো, এইগুলো বাইরের দিকে ছিটকে যাবে, বাইরের দিকে নিক্ষিপ্ত হবে এই প্রোটিন বাহকগুলোর মাধ্যমে। এটা হচ্ছে প্রোটিন বাহক। খেয়াল করো, এটা হচ্ছে প্রোটিন বাহক। তো প্রোটিন বাহকগুলোর মধ্য দিয়ে এটা কি, প্রোটনগুলো বাইরে নিক্ষিপ্ত হবে। প্রোটন কে নিক্ষিপ্ত হবে? এটাকে আমরা প্রোটন বলবো। প্রোটনগুলো বাইরে নিক্ষিপ্ত হবে। এখন কথা হচ্ছে কি, এই যে প্রোটনটা যে বাইরে নিক্ষিপ্ত হচ্ছে, এটার জন্য শক্তি প্রয়োজন হয়, এটিপি ব্যয় হয়।
এটিপির কি হয়, ব্যয় হয়। তখন এটিপি ব্যয় হয়ে মানে এটিপি ভেঙে গিয়ে এডিপি তৈরি হয়। এটার মানে কি, এখানে এটিপিটা ব্যয় হচ্ছে, এটিপি ভেঙে মানে এটিপি থেকে খেয়াল করো, এটিপিটা ভেঙে এডিপি তৈরি হওয়ার সময় কিছু শক্তিও নির্গত হয়, তোমরা জানো। এটিপিকে ভাঙলে এই এডিপি আর ফসফেট তৈরি হয়, আর আবার কি প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তো এটিপিকে ভেঙে এডিপি তৈরি করার সময়, এটিপি ভেঙে এডিপি তৈরি হওয়ার সময় শক্তিও তৈরি হয়। ওই শক্তিটাই কিন্তু প্রোটনটাকে বাইরে নিক্ষিপ্ত করার চেষ্টা করে। তো এই শক্তিটাই প্রোটনটাকে বাইরে নিক্ষেপ করে, এবং কিসের ভিতর দিয়ে নিক্ষিপ্ত হয়, প্রোটিন বাহক দিয়ে। প্রোটিন বাহক, কি বাহক, প্রোটিন বাহক। প্রোটিন বাহক দিয়ে বাইরে নিক্ষিপ্ত হয়। এখন কথা হচ্ছে, দেখো এখন তোমরা আমাকে বলো এই জায়গাটাতে কি তৈরি হয়েছে, একটু খেয়াল করো তো। এই জায়গাটার মধ্যে আমাকে বলো যে এই জায়গাটার মধ্যে একটু বলো আমাকে, এই যে বাইরে এইচ প্লাস তৈরি চলে আসলো না, তো এইচ প্লাসগুলো যদি বাইরে নিক্ষিপ্ত হয়ে যায়, দেখো এইচ প্লাসগুলো যদি বাইরে নিক্ষিপ্ত হয় তাহলে এখানে একটা কাহিনী হয়ে যাচ্ছে না। সেটা কি, যে ভিতরের থেকে বাইরে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, ভিতরে পজিটিভ চার্জ কমে যাচ্ছে, বাইরে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। তাহলে একে আমরা বলবো, এই জিনিসটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো, এই যে পার্থক্যটা হচ্ছে, এই যে প্রোটনের যে পার্থক্য হচ্ছে, সেটাকে আমরা বলবো পিএইচ গ্রেডিয়েন্ট। কি বলবো রে, পিএইচ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে পার্থক্য। এখন আমরা জানি এইচ প্লাস মানেই হচ্ছে কি পিএইচ। আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মনে আছে কেমিস্ট্রি একদম, এটা তো ক্লাস 10এও ছিল। পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মানে যেখানে পিএইচ আছে সেখানে, যেখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কম বেশি হবে সেখানে পিএইচেরও তো কম বেশি হবে, তাই না? তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে আমরা পিএইচ বের করতে পারি। তো দেখো এখানে এইচ প্লাসটা বাইরে নিক্ষিপ্ত হওয়া মানে ভিতরে এইচ প্লাসটা কমে যাওয়া, বাইরে এইচ প্লাসটা বেড়ে যাওয়া, তাই না? ভিতরে এইচ প্লাস এখান থেকে এখানে আসা মানে ভিতরে এইচ প্লাস কমে যাওয়া, বাইরে এইচ প্লাস বেড়ে যাওয়া। আর তাহলে এইচ প্লাস যদি কম বেশি হয় তাহলে পিএইচেরও তো কম বেশি হবে, পিএইচেরও তো ওঠানামা হবে। এটাকে আমরা বলবো পিএইচ গ্রেডিয়েন্ট। তাহলে এটার কারণে এখানে একটা পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়। কি সৃষ্টি হয় বলো তো? একটা পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়। আমরা যদি বলি, এখানে যদি বলি যে পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়, পিএইচ গ্রেডিয়েন্ট, ঠিক আছে? পিএইচ গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে। কাকে পিএইচ গ্রেডিয়েন্ট বলতেছি? কোষের ভিতর এবং বাইরের যে পিএইচের পার্থক্য, তাকে আমরা বলতেছি পিএইচ গ্রেডিয়েন্ট। আচ্ছা, আর কিছু কি হচ্ছে এখানে? হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমরা যদি শুধুমাত্র পজিটিভ চার্জটা চিন্তা করি, পজিটিভ চার্জ এখানে প্লাস, এখানে প্লাস, তো পজিটিভ চার্জের পার্থক্যটাকে আমরা বলবো, পজিটিভ চার্জের পার্থক্যটাকে আমরা বলবো, কি বলবো? পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পজিটিভ চার্জের পার্থক্যটাকে আমরা বলবো পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কারণ তোমরা ক্লাস 10এও পড়ছো, যদিও তোমরা ফিজিক্সে, বেসিক্যালি ফিজিক্সে এরকম একটা জিনিস আছে যে ঋণাত্মক চার্জের ঋণাত্মক বিভব, ধনাত্মক চার্জ বিশিষ্ট পদার্থের ধনাত্মক বিভব থাকে। তো এখানে চার্জের পার্থক্য হওয়া মানে কি? বিভবের পার্থক্য হওয়া না? মনে আছে কি? বিভব, পটেনশিয়াল মানে কি? পটেনশিয়াল মানে কি? পটেনশিয়াল মানে বিভব। দেখছো, এক বায়োলজি বুটানি পড়তে গেলে আমাদের কত কিছু জানতে হচ্ছে। পটেনশিয়াল মানে কি? বিভব। তো চার্জের পার্থক্য মানে বিভবের পার্থক্য হওয়া, আর পার্থক্যটাকে আমরা বলতেছি গ্রেডিয়েন্ট। তো চার্জের পার্থক্যটাকে আমরা বলতেছি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তো একটু খেয়াল করো, আমরা যদি বলি পটেনশিয়াল মানে বিভব, এটা তোমরা ফিজিক্সের যদি ন্যূনতম জ্ঞানও যা থাকে তাহলে তুমি এটা পারার কথা। তো আমরা প্রথম থেকে যদি একটু করে বলি, আমরা যদি বলি যে এইখানে এইচ প্লাসটা বাইরে নিক্ষিপ্ত হচ্ছে, এখানে এটিপিটা কোষের ভিতরের এইচ প্লাসগুলো বাইরে নিক্ষিপ্ত হচ্ছে, সেখানে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা কোত্থেকে আসে? এটিপিটা ভেঙে গিয়ে এডিপি আর ফসফেট তৈরি হওয়ার সময় শক্তি উৎপন্ন হয়, তোমরা জানো। এটিপি ভাঙলে আমরা শক্তি পাই। ওই শক্তিটাই এইচ প্লাস বা প্রোটনকে বাইরের দিকে নিক্ষিপ্ত করে, আর প্রোটিন বাহক দিয়ে বাইরে নিক্ষিপ্ত হয়, প্রোটিন বাহক দিয়ে। এটা হচ্ছে প্রোটিন, নট প্রোটন।
প্রোটিন বাহক দিয়ে বাইরে নিক্ষিপ্ত হয়, তখন এই দিক দিয়ে H+ বেড়ে যায়, এখানে H+ কমে যায়। তাহলে H+ বেড়ে যাওয়া আর কমে যাওয়া মানে কি? পিএইচ এর পার্থক্য হওয়া। পিএইচ এর পার্থক্যকে আমরা বলতেছি পিএইচ গ্রেডিয়েন্ট। এবং একই সাথে চার্জের পার্থক্য হওয়া, আর চার্জের পার্থক্য হওয়া মানে কি? বিভবের পার্থক্য হওয়া, একে আমরা বলি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই দুইটাকে একত্রে বলা হয়, এই দুইটাকে একত্রে কি বলা হয় জানো? এটা আর এটাকে একত্রে বলা হয় ইলেকট্রোমোটিভ পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কি বলা হয়? স্যার বুঝি নাই। ওই যে মানে এই দুইটা জিনিসকে একত্রে বলা হচ্ছে তোমাদের বই ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আমি এই দুইটার যোগফলকে এই দুইটার যোগফল হিসাবে আমরা লিখে রাখি। এই দুইটার যোগফল হচ্ছে যে দুইটাকে একত্রে কি বলবো আমরা? ইলেকট্রোকেমিক্যাল। নিচে দেখা যাচ্ছে? হ্যাঁ, নিচে তো দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করব? এই দুইটাকে আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আমরা এখানে লিখি। এই দুইটার মধ্যে কিসের পার্থক্য হচ্ছে? পিএইচ এর পার্থক্য হচ্ছে। একে আমরা বলবো পিএইচ গ্রেডিয়েন্ট। কি বলবো আমরা? বলো, পিএইচ গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা। এই দুইটার মধ্যে চার্জের পার্থক্য হচ্ছে, তাই বিভবেরও পার্থক্য হচ্ছে, তাই আমরা একে বলবো পিএইচ গ্রেডিয়েন্টের পাশাপাশি একে আমরা বলবো বিভবেরও পার্থক্য হচ্ছে, তাই একে আমরা বলবো পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কি বলবো আমরা? পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আর দুইটার যোগফলকে আমরা কি বলবো? পিএইচ গ্রেডিয়েন্ট এবং পটেনশিয়াল গ্রেডিয়েন্টের দুইটাকে একত্রে আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কি বলবো আমরা? ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, বা এটাকে আমরা বলবো, বা এটার একটা নাম হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। ঠিক আছে, প্রোটন মোটিভ ফোর্স। তো দেখো, বুঝছো কিনা তোমরা বুঝছো কিনা? দেখো, এই যে নামগুলো সহজ। দুইটার মধ্যে H+ যদি বাইরে বের হয়ে যায়, দুইটার মধ্যে পিএইচ এর পার্থক্য হবে। পিএইচ এর পার্থক্য কি বলবো? পিএইচ গ্রেডিয়েন্ট। একই সাথে চার্জের পার্থক্য হচ্ছে, মানে কি? বিভবের পার্থক্য হচ্ছে, তাই এই জন্য আমরা বলবো পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আর দুইটা জিনিসকে একত্রে আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। অথবা আমরা বলবো দুইটা জিনিস হওয়ার কারণে যেটা হচ্ছে, এটা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। তোমরা এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু বলবা। হ্যাঁ, এই জায়গাটা বুঝছো কিনা? সিম্পল, মানে এই দুইটাকে একত্রে বলা হচ্ছে। দুইটার মধ্যে যে পিএইচ এর পার্থক্য হচ্ছে তাকে পিএইচ গ্রেডিয়েন্ট বলা হয়। একই সাথে চার্জের পার্থক্য হচ্ছে, তাই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়। দুটাকে একত্রে আমরা বলতেছি ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইপিজি। আমি এভাবে মনে রাখি, ইপিজি, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, অথবা পিএম মানে কি? পিএমএফ মানে হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স। ঠিক আছে, তো দুইটা মানে তুমি যদি এই দুইটা জিনিস মনে রাখতে পারো, এটা এমনিতে মনে থাকবে, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আর দুইটাকে একত্রে বলবো ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আর এখানে প্রোটন মোটিভ ফোর্স, মানে এখানে প্রোটনটাকে ফোর্সলি বের করার পরে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা প্রোটন মোটিভ ফোর্স। হ্যাঁ, সবার ক্লিয়ার কিনা একটু করে বলো, একটু তাড়াতাড়ি করে জানাও। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই যে জিনিসটা তৈরি হচ্ছে, যে প্রোটন মোটিভ ফোর্স, প্রথম হচ্ছে যে কিসের পার্থক্য আমি এই জায়গাটা আমি আবার একটু বলি, একটু ভালো করে মুখস্থ করো। সেটা হচ্ছে যে কোষের ভিতরে অনেক H+ আয়ন থাকে, প্রোটন থাকে, মানে H+কে তো আমরা প্রোটন বলি, তাই তো? আচ্ছা, তো এই কোষের ভিতরে বিভিন্ন রকমের H+ আয়ন আছে, অসংখ্য H+ আয়ন আছে। এখন এই H+ আয়নগুলো বাইরে নিক্ষিপ্ত হবে, এটাই এখানে কথা, এখানে আর কিছু বলি নেই। H+ আয়নগুলো কোষের বাইরে নিক্ষিপ্ত হবে, সেখানে একটা শক্তির প্রয়োজন হচ্ছে। তো শক্তি তুমি সবসময় জানো, এটা যেহেতু সক্রিয় শোষণ, যেহেতু এটা সক্রিয় শোষণ প্রক্রিয়া, নিশ্চয়ই শক্তি লাগবে। সক্রিয় মানে শক্তি। তো H+ গুলো বাইরে নিক্ষিপ্ত হবে, সেখানে শক্তি ব্যয় হবে। তুমি এমনিতেই জানো শক্তি ব্যয় হবে। তো শক্তিটা কোত্থেকে আসবে?
এটিপি ভেঙে শক্তি হয়, এটাতে আমরা বুঝি উদ্ভিদদের বা প্রাণীর শক্তি বলতে এটিপি। তো এইচটা বাইরে নিক্ষিপ্ত হবে, এটা হচ্ছে মূল কথা। এখানে শক্তি ব্যয় হবে, এটিপি থেকে আসবে। আর এটা কিসের ভিতর দিয়ে বাইরে বাহিত হবে? প্রোটিনের ভিতর দিয়ে। সিম্পল একটা কথা বলছি। তো এইচ প্লাস যখন বাইরে নিক্ষিপ্ত হবে, এখন কথা হচ্ছে দুইটা পার্থক্য বলতে পারি আমরা। একটা হচ্ছে পিএইচের পার্থক্য, যাতে বলতেছি আমরা পিএইচ গ্রেডিয়েন্ট। এখানে আমরা বিভবের পার্থক্য হচ্ছে মানে চার্জের পার্থক্য, মানে বিভবের পার্থক্য, তাকে আমরা বলতেছি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আর দুইটাকে একত্রে আমরা বলতেছি ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। ওকে, ফাইন। এখন দেখো এখানে তো এই কোষঝিল্লিটার মধ্যে তো আরও প্রোটিন আছে, শুধু এক রকমের প্রোটিন না, আরও অনেক রকমের প্রোটিন আছে। এখন কথা হচ্ছে কি জানো, এটাকে একটু নিচে লিখতে হবে, তাই না? চাপাচাপি হয়ে যাচ্ছে। এখন এইটা যেটা বিষয়টা হচ্ছে, এই যে দেখো এই যে আরও অন্যান্য প্রোটিন আছে, আরও কি আছে? অন্যান্য কিছু প্রোটিন আছে। এখন কথা হচ্ছে এই যে এইচ প্লাসটা যে বাইরে বের হচ্ছে, তুমি বুঝতেছো না যে এইচ প্লাস মানে পজিটিভ চার্জ বাইরে বেড়ে যাচ্ছে, পজিটিভ চার্জ ভিতরে কমে যাচ্ছে। তো পজিটিভ বাইরে বাড়তেছে, পজিটিভ ভিতরে কমতেছে, তো ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে না? ব্যালেন্স কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। মানে একটা পটেনশিয়ালের একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, একটা বিভবের পার্থক্য তৈরি হচ্ছে। এখন বিভব পার্থক্য আমরা কি জানি? বিভব পার্থক্য যদি বেশি হয়, মানে বিভব পার্থক্য যদি, যেখানে বিভব পার্থক্য সৃষ্টি হয় সেখানে আদান চলাচল করবে। আদান চলাচল করবে, তোমরা জানো যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আদান চলাচল করে, ইলেকট্রন চলাচল করে, যেমন ওইরকমই যেহেতু এখানে বিভবের পার্থক্য হচ্ছে কি সেরকম, যে পজিটিভ বাইরে বেড়ে যাচ্ছে, ভিতরে কমে যাচ্ছে। এটাকে ব্যালেন্স করার জন্য অন্য দিক দিয়ে কি কিছু পজিটিভ আয়ন ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এই পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকবে, কারণ এখানে এইচ প্লাসটা বের হচ্ছে, তার বিনিময়ে পটাশিয়াম পজিটিভ চার্জ। শুধু এখানে পটাশিয়াম উদাহরণ বোঝাচ্ছি, এখানে প্রোটনটা বাইরে বের হবে, তার বিনিময়ে একটা পজিটিভ চার্জ আবার ভিতরে ঢুকে এটাকে ব্যালেন্স করবে। ঠিক আছে? কারণ কথা হচ্ছে দেখো, এখন আমি তোমাকে বলি এইচ প্লাসটা বের করার জন্য আমরা শক্তি ব্যয় হয়েছে, তাই না? তো এইচ প্লাসটা বের হওয়ার জন্য আমাদের শক্তিটা ব্যয় করতে হচ্ছে, কিন্তু পটাশিয়াম ঢোকানোর জন্য শক্তি ব্যয় করার দরকার নাই। কেননা কারণ এখানে এটিপি ভেঙে যে শক্তিটা, এখানে এটিপি ভেঙে শক্তি উৎপন্ন হয়েছে, ওই শক্তিটাই কিন্তু এইচ প্লাসটাকে বের করে দিছে। তো এইচ প্লাস বের করার পরেই কিন্তু একটা ফোর্স তৈরি হয়ে আছে, এখানে একটা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এখানে তৈরি হয়ে আছে। এই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা পটেনশিয়াল প্রোটন মোটিভ ফোর্স, এই যে ইলেকট্রোকেমিক্যাল যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, যে পার্থক্যটা তৈরি হয়ে আছে, ওই পার্থক্যটাকে ব্যালেন্স করার জন্যই অটোমেটিক পজিটিভ চার্জ মানে পটাশিয়াম আয়নটা বাহকের ভিতর দিয়ে ঢুকতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, তো খুব ভালো কথা, এইচ প্লাসটা কী হইলো? এইচ প্লাসটা শক্তি প্রয়োগ করে এইচ প্লাসটা বের হইলো, কিন্তু একে কী করার জন্য, এই পটাশিয়ামটা ব্যালেন্স করার জন্য পটাশিয়ামটা ঢুকে গেল। কথা বুঝছো? এখন পটাশিয়াম যখন ঢুকছে, খেয়াল করো, সরি, আবার এখানে দেখো আমার এই যে শার্টটা মার্কারের কালি দিয়ে মেখে গেছে, লাল মার্কার। এটা আবার অন্য কিছু মনে করিও না, হ্যাঁ? তাহলে দেখো আমি এখানে বলি তোমাদেরকে, আমি তোমাকে বলি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইচ প্লাসটা বের হয়েছে, তার বিনিময়ে পটাশিয়াম প্লাসটা ভিতরে ঢুকে গেছে। এখন তোমাদেরকে একটা কথা বলি যে এই যে পটাশিয়াম, ও তো স্বার্থপর। ও কি? ও হচ্ছে প্রচণ্ড স্বার্থপর। কেন স্বার্থপর আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে এইচ প্লাস বের হয়েছে বলে তাকে ব্যালেন্স করার জন্য সে চলে গেছে। সে যখন গেছে, সে কি অ্যানায়নকে রেখে গেছে না? হ্যাঁ, তার ওয়াইফকে তো রেখে গেছে, তার সাথে তো কোনো না কোনো ঋণাত্মক আয়ন ছিল, সেগুলো তো নিশ্চয়ই রেখে গিয়েছে, তাই না? তাহলে তার কোনো না কোনো অ্যানায়নকে সে রেখে গেছে। এখন এই অ্যানায়নকে যে রেখে গেল, এই অ্যানায়ন তো বেজায় একা পড়ে গেছে। তো ওই অ্যানায়নকে এই যে পটাশিয়াম যে ঢুকে গেল, সে নিশ্চয়ই কোনো অ্যানায়নকে রেখে গেছে। তো এই এই পটাশিয়াম চলে গেল, অ্যানায়ন একা হয়ে গেছে। এই অ্যানায়নকে সঙ্গ দেওয়ার জন্য এই প্রোটনটা এখানে আসবে। হ্যাঁ, ফাঁকা মাঠে গোল দিতে আসবে। পটাশিয়াম চলে গেছে, তখন টিচেনারিগুলো দিবা না। তো এটা হচ্ছে যে এই প্রোটনগুলো তখন এর কাছে আসবে, কারণ পটাশিয়াম তো চলে গেছে ভিতরে, পটাশিয়াম এখানে নাই। তো মনে করো যে
অনেক সময় এরকম হয় না, আল্লাহ মাফ করুক, এটা যদিও ঠিক না, এটা বলবো না, না রোজার দিন বলবো না। এই যে দেখো এইচ প্লাস আয়নটা এখানে আসবে, তাকে সময় দিতে এখানে আসবে, এখানে আসবে। তো এখানে এসে তখন এর সাথে কি একটা ভাব মহাব্বত জমাবে, হ্যাঁ, একটা কি জমাবে, একটা প্রচুর পরিমাণে এইচ প্লাস এখানে তো আসবে, এখানে বাইরে থেকে যখন আসবে তখন প্রচুর পরিমাণে এইচ প্লাস এখানে জমে যাবে। তো এইচ প্লাসগুলো আবার এদিকে আসবে, এসে ওই অ্যানায়নের সাথে, খেয়াল করো, ওই অ্যানায়নের সাথে যেটা হচ্ছে, ওই অ্যানায়নের সাথে এসে হ্যাঁ একটা মহব্বত জমাবে। এখন প্রোটনকে বলবে যে এক সময় আমি কোষের ভিতরে ছিলাম, আমার রাজকীয় জীবন ছিল, আমি এখন বাইরে চলে আসছি তোমার জন্য, শুধুমাত্র তোমার সাথে মহব্বত করার জন্য, এগুলা ওর সাথে বলবে। তখন অ্যানায়ন বলবে, এই তোমার রাজত্বে আমাকে, তোমার রাজ্যে আমাকে একটু ফিরিয়ে নিয়ে যাও, আমি তোমার রাজ্যে যাইতে চাই, হ্যাঁ একটু নিয়ে যাও না তোমার রাজ্যে, এখন তুমি তো আমাকে পাইছো, এখন আমি তোমাকে নিয়ে যেতে চাই। তো মানে তুমি আমাকে নিয়ে তোমার রাজ্যে যাও। তো করলো কি, ওই অ্যানায়ন আর প্রোটন, আমার স্টোরিটা অন্যরকম ছিল, একটু ঘুরাই ফেলছি, কারণ একটু মুখটা একটু লাগাম লাগাই, নাহলে সমস্যা রোজার দিন। এই যে প্রোটন আর অ্যানায়ন দুইজন মিলে তো খুব ভালো, কিন্তু এই অ্যানায়ন আবদার করছে তুমি যেখানে ছিলে আমাকে নিয়ে যাও, আমি তোমার এখানে যাব। তো তো সমস্যা তো নাই, এখানে তো ভেলার তো অভাব নাই, হ্যাঁ ভেলা বুঝো তো, নৌকা মানে কি ট্রান্সপোর্ট প্রোটিন, এই প্রোটিনের ভিতর দিয়ে হ্যাঁ চলো, তোমাকে নিয়ে আমি আগের জায়গায় ফিরে যাই। তখন ওই কি করবে, ওই যে প্রোটনটা, এই প্রোটনটা ভিতরে যাবে, তার সাথে একটা অ্যানায়নও হ্যাঁ ভিতরে যাবে, এইচ প্লাস। তা আলটিমেটলি হইলটা কি, আলটিমেটলি হইল কি জানো, যে এইচ প্লাস বের হওয়ার সময় কিছু পজিটিভ চার্জ ঢুকছে, আবার এইচ প্লাসটা আবার ঢুকে যাওয়ার সময় কিছু অ্যানায়ন নিয়ে ঢুকছে। তাই দেখো আমার আলটিমেটলি কী পেলাম, আমরা লবণের পজিটিভ চার্জটাও পেয়ে গেলাম, লবণের নেগেটিভ চার্জটাও কিন্তু ঢুকে গেল। তাহলে দেখো এখানে প্রোটন কিন্তু খেলোয়াড়, প্রোটন এখানে প্রো প্লেয়ার। তো প্রোটন একবার বের হওয়ার সময় পজিটিভ আয়ন ঢুকছে, আবার ঢোকার সময় সে নেগেটিভ আয়নকে নিয়ে ঢুকছে। এখন বলতে পারো যে স্যার এখানে আবার ওদের সংসারে পটাশিয়াম কি ঝামেলা করবে না? না, পটাশিয়াম ঝামেলা করবে না, পটাশিয়াম তো আগেই বিচ্ছেদ হয়ে গেছে, পটাশিয়াম তো আগেই স্বার্থপরের মতো ভিতরে ঢুকে গিয়ে সে কারো না কারোর সাথে হ্যাঁ সম্পর্কে জড়িয়ে গেছে, সে এখানে আসবে না। তাদের সংসার এক জায়গায়, ওদের সংসার অন্য জায়গায়। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তো এই পুরো জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? তো এই হচ্ছে মোটামুটি কথা, যে হ্যাঁ আর তোমরাও লিকুইড পার্সোনালিটি হবা, হ্যাঁ একদম লিকুইড পার্সোনালিটি থাকতে হবে। অমুক ছেড়ে চলে গেছে, আমি শেষ, এরকম হলে হবে না। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আরে ভাই পটাশিয়াম আয়ন চলে গেছে, তাতে কি ভালো কিছু আসতেছে না? এই যে প্রোটন নিয়ে ঢুকে গেছে। তো তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, তোমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। যে যাওয়ার চলে যাবে, তাকে আটকানোর দরকার নেই, তাহলে জীবনটা সহজ হবে। আর তাকে নিয়ে যদি আচ্ছন্ন হয়ে থাকো, স্মৃতিচারণ করো, উফ কি স্মৃতি আমাদের, অভিমান, হ্যাঁ অভিমান গান। আমার কিছু স্টুডেন্ট আছে যে হ্যাঁ এগুলো সারা রাত অভিমান গান শুনবে আর বিছানায় গড়াগড়ি খাবে, বিরহ উদযাপন করবে। এত বিরহ কোত্থেকে আসে তোমাদের? দেখো আমি যদি একটু এই জিনিসটা বুঝছো কিনা আমাকে বলো। প্রথম কথা হচ্ছে যে প্রোটনটা বাইরে নিক্ষিপ্ত হবে। এখন প্রোটনটা বাইরে নিক্ষেপ হওয়ার জন্য শক্তি খরচ করে আসবে, টাকা পয়সা খরচ করে আসতে হবে। কারণ দেখো একটা জিনিস তোমাকে এখানে বলি, যে একটা 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 পুরুষ যখন একটা বিয়ে করে ফেলে, প্রথম বিয়ে যখন করে ফেলে, তখন 2 নাম্বার বা 3 নাম্বার বা 4 নাম্বার বিয়েটা করার সময় তাকে টাকা ব্যয় করতে হয়। এক জায়গায় গিয়ে আরেক জায়গায় গিয়ে বিয়ে করতে হবে, বিয়ে করার জন্য টাকা, আলাদা ফ্ল্যাট নিতে হবে। ওই যে এর মতো, কিসের মতো, মুনিয়ার মতো, হ্যাঁ আনবীরের কথা মনে পড়ে গেছে। তো দেখো এই প্রোটন হচ্ছে একটা আনবীর, হ্যাঁ আমি লিখে দিই নামটা, হ্যাঁ ও হচ্ছে কি, হচ্ছে মনে করো বসুন্ধরার আনবীর। তো মনে করো ওর এখানে একটা সংসার আছে, তো এই কী করছে, ও টাকা পয়সা আছে, ধরো প্রচুর টাকা পয়সা। তো মনে করো যে ও কী করছে, প্রচুর শক্তি, প্রচুর টাকা খরচ করে সে বাইরে বেরিয়ে গেছে। এখন বাইরে বের হওয়ার পরে, তো এ যখন বাইরে বের হয়েছে, এর পাওয়ারে তো আর এখানে অন্য কিছু থাকতে পারবে না।
এই পজিটিভ চার্জগুলো ভিতরে ঢুকে গেছে, অন্য যে লোকগুলো ছিল ভিতরে ঢুকে গেছে, বউটাও রেখে পালাই গেছে, আর ওদিক দিয়া সে ওদের সাথে মিলে আবার ভিতরে ঢুকে গেছে। তো এখন দেখো জিনিসটা হচ্ছে যে, তো এখানে কিন্তু প্রথমবার যখন বের হবে তখন প্রচুর পরিমাণ শক্তি ব্যয় হবে, প্রচুর পরিমাণ কী ব্যয় হবে, শক্তি ব্যয় হবে, ঠিক আছে। তো এই জন্য তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে H+টা বের হওয়ার সময় প্রচুর পরিমাণ শক্তি বা টাকা খরচ করতে হবে। এটিপিও তো একটা টাকা, উদ্ভিদের টাকা, উদ্ভিদের মুদ্রা বলা হয়, জৈব মুদ্রা বলা হয়। তো টাকাটা ব্যয় করে প্রোটন বের হয়ে যাবে। তো প্রোটন বের হয়ে কি করবে, প্রোটন বের হওয়ার সময় তখন পজিটিভ আয়নগুলো ভিতরে ঢুকে যাবে, তখন এখানে যে একলাগুলো থাকবে ওদেরকে সঙ্গ দিবে, ওদের সাথে মিল মহব্বত করে আবার ভিতরে ঢুকবে। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোট কথা। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। হ্যাঁ, আমরা নেক্সট টপিকে যাই। আল্লাহ, তো এখানে বলতেছে, হ্যাঁ, কেউ কেউ বলতেছে যে প্রোটনের মতো হতে পারলাম না। প্রোটনের মতো হওয়ার দরকার নেই, তোমরা অ্যানায়নের মতো হও। হ্যাঁ, কারণ প্রোটন তো এই সমস্যা, তো দেখো। আর হচ্ছে যে এইগুলো করার দরকার নেই, কথা বুঝছো? তোমরা এটা বুঝছো কিনা আমি মুছে বলতেছি এটা, মানে আমি যে কথাগুলো মুখ দিয়ে বলছি ওইগুলি নোটে লিখবা সুন্দর করে, ঠিক আছে? আমি যে কথাগুলো মুখে বলছি এগুলি নোট দিয়ে লিখবা, না আনবির মুনিয়ার কথা লিখবা না, এগুলো ছাড়া অন্য কিছু লিখবা যেগুলো বলছি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা নেক্সট হচ্ছে আমরা যদি যাই যে লেসিথিন বাহক ধারণা, আরেকটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। লেসিথিন একটু দেখো, লেসিথিন বাহক ধারণা, লেসিথিন বাহক ধারণা, ঠিক আছে? লেসিথিন বাহক ধারণা, এটা দিয়ে আমরা কি বুঝবো একটু ভালো করে খেয়াল করি। লেসিথিন বাহক ধারণা, হ্যাঁ, এটা হচ্ছে লেসিথিন কি, এটার জন্য তোমাদের আবার এই যে প্রথম অধ্যায়ে ফিরে যেতে হয় আমাদের। ওই যে দেখো তোমাদের কি শর্ট সিলেবাস বলে যে ওই লোকগুলো চিল্লাচ্ছে, কোনো কিছু ছাড়া কোনো কিছু হয় না। দেখো এই কোষঝিল্লির ভিতরে আমরা জানি যে কোষঝিল্লির ভিতরে কি থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে আর ফসফোলিপিড থাকে। তোমাদেরকে একটু আগে পড়াইলাম এই যে শুক্রাণুর মতো যেগুলো, এগুলো হচ্ছে ফসফোলিপিড, তাই না? হ্যাঁ, এগুলো ফসফোলিপিড, এগুলো হচ্ছে কি ফসফোলিপিড। এই ফসফোলিপিডের মাঝখানে কি থাকবে বলো আমাকে? এই ফসফোলিপিডের মাঝখানে প্রোটিন থাকে। যাই হোক, প্রোটিনের কথাটা তো একটু আগে বললাম, এখন বলবো আমরা ফসফোলিপিডের কথা। দেখো এরকম বিভিন্ন ধরনের ফসফোলিপিড থাকে। এখন লেসিথিন, এখন ফসফোলিপিড কিন্তু আর এক রকমের থাকে না। তো এগুলো হচ্ছে ফসফোলিপিড, ফাঁকে ফাঁকে থাকে প্রোটিন। তো এগুলো যদি প্রোটিন হয় এগুলো ফসফোলিপিড। এখন কথা হচ্ছে ফসফোলিপিডগুলো কিন্তু এক রকমের না। লেসিথিন নামক এক ধরনের ফসফোলিপিড রয়েছে। লেসিথিন হচ্ছে এক ধরনের কি, এক ধরনের ফসফোলিপিড। তো লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড, লেসিথিন হচ্ছে এক ধরনের কি ফসফোলিপিড। এটা তোমাদের প্রথম অধ্যায়ে আছে, কোষের গঠন এই চ্যাপ্টারটার মধ্যে। ফসফোলিপিড হচ্ছে এক ধরনের কি বলো, এক ধরনের লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। এখন এই তারা আমরা এই জায়গাটাতে বুঝতেছি কি, এটা হচ্ছে 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বর। তো প্রথম বুঝছি আমরা, প্রথম হচ্ছে লুন্ডেকের মতবাদ পড়লাম, 2 নম্বর হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট পড়লাম, 3 নম্বর হচ্ছে লেসিথিন বাহক ধারণা পড়লাম। এখন দেখো 3 নম্বরটা কি, লেসিথিন বাহক ধারণা। তো এখান থেকে আমরা কি বুঝতেছি, এটা হচ্ছে লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড। লেসিথিনের ভিতর দিয়ে ওই জিনিসগুলো প্রবাহিত হবে, লেসিথিনের ভিতর দিয়ে প্রবাহিত হবে। ধরো এটা কোষঝিল্লি, হ্যাঁ, ধরো এটা কি কোষঝিল্লি, খেয়াল করো। হ্যাঁ, এটা ধরো কি কোষঝিল্লি, এটা কোষঝিল্লিটার মধ্যে ধরো এটা হচ্ছে একটা লেসিথিন। এটা যদি একটা কোষঝিল্লি হয়, কোষঝিল্লির মধ্যে ধরো এটা একটা লেসিথিন। হ্যাঁ, ধরে নিয়েছি আমরা একটা লেসিথিন। এখন লেসিথিনটা এটা হচ্ছে কি বাহির, এটা বাহির, এটা ধরো ভিতর। হ্যাঁ, ধরো এটা ভিতর আর কি, এটা বাহির, এটা লেসিথিন। তো এটা হচ্ছে লেসিথিন। হ্যাঁ, লেসিথিন। তো দেখো এটা তো ভিতর, এটা কি বাহির, এটা হচ্ছে কি লেসিথিন। এখন জিনিসটা আমি তোমাকে একটু করে বলি, সেটা হচ্ছে যে এই লেসিথিনটা হচ্ছে, আমি যদি অন্য কালি ইউজ করতে মনে ভালো হবে। এই লেসিথিন যেটা হচ্ছে, লেসিথিনের কথা যদি তোমাদেরকে বলি যে একটু দেখো, এই লেসিথিনটা যেটা হচ্ছে যে বাইরে একটা পদার্থের সাথে যুক্ত হবে, মানে বাইরে আয়নগুলোর সাথে যুক্ত হবে, বাইরে আয়নের সাথে যুক্ত হয়ে ভিতরে গিয়ে আবার মুক্ত করে দিবে আয়নগুলো। বাইরে
আয়নগুলোর সাথে যুক্ত হবে। হ্যাঁ, অ্যানায়ন ও ক্যাটায়ন গ্রহণ করবে। ওই যে অ্যানায়ন, এই যে অ্যানায়ন প্লাস ক্যাটায়ন মাইনাস, অ্যানায়ন মাইনাস এবং ক্যাটায়ন প্লাসের সাথে যুক্ত হবে। ঠিক আছে, এই দুইটার সাথে যুক্ত হয়ে তারপর তাহলে অ্যানায়ন এবং ক্যাটায়ন লেসিথিন নামক ফসফোলিপিডের সাথে যুক্ত হবে। লেসিথিন নামক কি ফসফোলিপিডের সাথে যুক্ত হবে। ফসফোলিপিডের সাথে যুক্ত হবে। এখন এই দুইটা জিনিস আবার বাইরে আবার ত্যাগ করবে, অর্থাৎ একটু খেয়াল করো, মুক্ত করার পরপরই আবার দেখো এই জিনিসগুলো আমি যদি একটু এখানে দিই, এই যে দেখো এটা আবার বাইরে কি করবে, বাইরে, আচ্ছা আমি একটু তোমাদেরকে ডিজাইন করে দেখাই। ধরো এটা, ঠিক আছে, এটা হচ্ছে এই যে এই দুইটা আয়নকে আবার বাইরে ত্যাগ করবে, ভিতরের দিকে আবার কি ভিতরের দিকে হ্যাঁ ছেড়ে দিবে, বাইরে থেকে যুক্ত হয়ে ভিতরে ছাড়বে অ্যানায়নটা এবং কি ক্যাটায়ন প্লাস, এটা ভিতরে ছেড়ে দিবে। তখন কি হবে, তখন দেখো তখন এটা কিন্তু আর লেসিথিন নামক ফসফোলিপিড থাকবে না, এটা আর তখন আর লেসিথিন থাকবে না, তখন ফসফাটাইডিক অ্যাসিড কি হবে, কুলিন ফসফাটাইডিক অ্যাসিডে পরিণত হবে। এই যৌগটা ভেঙে গিয়ে কুলিন ফসফাটাইডিক অ্যাসিডে পরিণত হবে। এটা ভেঙে গিয়ে কি হবে, কুলিন ফসফাটাইডিক অ্যাসিডে ভেঙে গিয়ে দুইটা আয়নকে মুক্ত করবে। আসলে এখানে কুলিন ফসফাটাইডিক দুইটা হবে, যদিও কুলিন ফসফাটাইডিক অ্যাসিডে ভেঙে যাবে। আমি পুরোটা আবার বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। আমি জাস্ট তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি যে ধরো আমি সহজে বোঝানোর জন্য চিত্রটা আঁকতেছি। এই হ্যাঁ এরকম দুইটা জিনিসে ভেঙে যাবে। হ্যাঁ, তো খেয়াল করো, এগুলাকে আমরা বলবো কুলিন ফসফাটাইডিক অ্যাসিড। তখন এদেরকে আমরা কি বলবো, কুলিন ফসফাটাইডিক অ্যাসিড। এদেরকে আমরা বলবো তখন কুলিন হ্যাঁ কুলিন ফসফাটাইডিক অ্যাসিড। তো আমি প্রথম থেকে যদি তোমাদেরকে একটু বলি, সিম্পল, এখানে কঠিন কিছু না বাবা, জাস্ট এমনি মনে রাখবা যে কোষের মধ্যে অনেক রকমের ফসফোলিপিড থাকে। কি থাকে, এই যেগুলো হচ্ছে ফসফোলিপিড, এগুলো প্রোটিন। এই শুক্রাণুর মতো যেগুলো, এগুলো ফসফোলিপিড, আর এগুলো হচ্ছে প্রোটিন। তো যাই হোক, কোষে অনেক রকমের কোষ ঝিল্লিতে, এই যে কোষ ঝিল্লিতে মূলের মধ্যে তো কি থাকবে, এই যে কোষ ঝিল্লি থাকবে, এই কোষ ঝিল্লিটার মধ্যে কি থাকবে, কোষ ঝিল্লিটার মধ্যে ফসফোলিপিড থাকবে। ধরো এটা ফসফোলিপিড। তো এই ফসফোলিপিডটা কি করবে, বাইরের তলে এই ফসফোলিপিড অ্যানায়ন এবং ক্যাটায়নের সাথে যুক্ত হবে। বাইরের তলে এই ফসফোলিপিডটা অ্যানায়ন এবং কি ক্যাটায়নের সাথে যুক্ত হবে, আর ভিতরের তলে এই অ্যানায়ন এবং ক্যাটায়নটাকে মুক্ত করবে। তো লেসিথিনের সাথে যুক্ত হবে, লেসিথিন নামক ফসফোলিপিডের সাথে যুক্ত হবে এবং এরা ভিতরের তলে গিয়ে মুক্ত করে দিবে। এই যে এই দুইটা জিনিস যখন ভিতরে মুক্ত করবে তখন চিত্রটা এরকম হবে। তো যখন এদেরকে ভিতরের তলে মুক্ত করে দিবে তখন এই লেসিথিনটা ভেঙে গিয়ে কুলিন ফসফাটাইডিক অ্যাসিডে পরিণত হবে। সিম্পলি একটা কথা তোমরা জাস্ট চিত্রটা দিয়ে মনে রাখলে পারবা। লেসিথিন নামক ফসফোলিপিড দুইটা আয়নের সাথে যুক্ত হয়। বাইরে কি হয়, বাইরে দুইটা আয়নের সাথে কি হয়, বাইরের তলে অ্যানায়ন এবং ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে ভিতরের তলে এই দুইটা আয়নকে মুক্ত করে, এবং তখন এই লেসিথিনটা ভেঙে কুলিন ফসফাটাইডিক অ্যাসিডে পরিণত হয়। এই দুইটার সাথে যুক্ত হচ্ছে, তারপরে দুইটাকে বাইরে মুক্ত করে দিচ্ছে, তখন লেসিথিনটা ভেঙে কুলিন ফসফাটাইডিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এই কথাটা তুমি লিখে দিবা সুন্দর করে। আমি যে কথাগুলো মাত্র বললাম, আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে কোষ ঝিল্লি। এটা কি ঝিল্লি তোমরা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে কি ঝিল্লি, এটা হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লির মধ্যে কি আছে বলছি, তো কোষ ঝিল্লির মধ্যে একটু ভালো করে খেয়াল করো। এই কোষ ঝিল্লির মধ্যে লেসিথিন নামক ফসফোলিপিড রয়েছে। এই লেসিথিন নামক ফসফোলিপিড বাইরের তলে অ্যানায়ন এবং ক্যাটায়নের সাথে যুক্ত হয়ে ভিতরের তলে অ্যানায়ন ক্যাটায়নগুলোকে মুক্ত করে, তখন লেসিথিনটা ভেঙে গিয়ে দুটি ফসফাটাইডিক অ্যাসিডে পরিণত হয়, কুলিন ফসফাটাইডিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি লেসিথিন থেকে হবে কুলিন ফসফাটাইডিক, লেসিথিন ফসফোলিপিড থেকে কুলিন ফসফাটাইডিক।
ল্যাসিথিন ফসফোলিপিড থেকে কোলিন ফসফোরাইলিক, দেখো নামের সাথে কিছুটা মিল আছে, ল্যাসিথিন কোলিন ফসফোলিপিড ফসফাটাইলিক অ্যাসিড। একটু খেয়াল করে পড়লে কিন্তু তোমরা নামগুলো মনে রাখতে পারবা। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা বুঝছো কিনা এই জিনিসটা বলো না, তাড়াতাড়ি বলো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা, যে এই কোষঝিল্লিটা ভেঙে কি এরকম হবে। ওকে, তাহলে আমি নেক্সট জিনিসটা চিন্তা করি। তুমি তার মানে এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, তুমি আগের ক্লাসগুলো করো নাই, তাহলে এগুলো দিয়ে আমি মূল বুঝাচ্ছি, মূল। হ্যাঁ, তুমি কোত্থেকে ঘুরে এসে জুড়ে বুঝতেছো, আমি বুঝতেছি না, কারণ প্রথম ক্লাস থেকে আমি তো এটা দিয়ে আমি মূল বোঝানো হচ্ছে, তোমাকে সিরিয়ালি ক্লাসগুলো করে আসতে হবে। হ্যাঁ, যে আমার কথা হঠাৎ আমার কথা মনে পড়ে গেছে, আমাকে দেখতে আসছো। হ্যাঁ, এখন মাঝখানে পড়া বোঝার চেষ্টা করছো, আমাকে যদি দেখতে আসো তাহলে আমাকে দেখছো না, দেখে বিদায় হো। আর যদি পড়তে আসো তাহলে একদম সিরিয়ালি পড়ে আসো। হ্যাঁ, আর আমাকে দেখার তো কিছু নেই, আমি তো ম্যাডামও না যে আমাকে দেখতে আসবো। তাহলে দেখো, আমি যদি একটু সামনের দিকে যাই, তো আমাদের কিন্তু সক্রিয় পরিশোষণগুলো কিন্তু আমাদের শেষ। এখন এই পর্যন্ত সব বুঝছো কিনা আমাকে একটু বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা এখন সক্রিয় পরিশোষণে যাই, একটু দেখি। হ্যাঁ, সক্রিয় পরিশোষণ, সক্রিয়গুলো আমাদের শেষ, আমরা এখন পড়বো নিষ্ক্রিয় পরিশোষণ। হ্যাঁ, নিষ্ক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ। ঠিক আছে, তো দেখাও, খেয়াল করো। এখন বিষয়টা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণে যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে নিষ্ক্রিয় বাপধন বাপের কাছে ফিরিয়ে, এরকম ছিল না জিনিসটা, নিষ্ক্রিয় বাপধন। এই যে নিষ্ক্রিয় ছন্দটা কি ছিল, নিষ্ক্রিয় বাপধন বাপের কাছে ফিরে আয়। হ্যাঁ, বাপের কাছে কি ফিরে আয়, এরকম ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো এখন দেখো, এই নিষ্ক্রিয়র মধ্যে আছে আবার 4 রকমের। নিষ্ক্রিয়র মধ্যে ব্যাপন আছে, ডোনেন সাম্যাবস্থা আছে, ব্যাপক প্রবাহ আছে, আয়ন বিনিময়। হ্যাঁ, আয়ন বিনিময়। তো এগুলো তোমাদেরকে নামগুলো পড়াইছি, এই জন্য আমি এরকম করে লিখে দিচ্ছি তাড়াতাড়ি করে। আমি যদি প্রথমে আসি, যে প্রথম কথাটা আমি কি পড়বো, প্রথম হচ্ছে ব্যাপন। হ্যাঁ, প্রথমে আসতেছে কি, ব্যাপন, বাপ দিয়ে কি মনে রাখবো, ব্যাপন। হ্যাঁ, বাপ দিয়ে আমরা মনে রাখবো ব্যাপন। তো ব্যাপনে আসলে কি হয়, ব্যাপনে হচ্ছে সিম্পল একটা কথা, যদি এরকম হয়, ধরো এই মূলের ভিতরে কোনো আয়ন, হ্যাঁ, এই মূলের ভিতরে খেয়াল করো, এই মূলের ভিতরে যদি এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে কুশস্থ দ্রবণ, এটাকে আমরা কি ধরবো, মূলের ভিতরে দ্রবণটাকে আমরা কি ধরবো, ধরো মূলের ভিতরে দ্রবণটাকে আমরা বলবো, কুশস্থ দ্রবণ, এটা ধরবো কুশস্থ দ্রবণ। হ্যাঁ, কুশস্থ দ্রবণ। আর মাটির কণার ফাঁকে ফাঁকে যে দ্রবণটা থাকবে সেটাকে আমরা বলবো মাটিস্থ দ্রবণ। কি ধরবো রে, মাটিস্থ দ্রবণ। এখন কথা হচ্ছে, কোনো একটা আয়ন যদি কুশস্থ দ্রবণে যদি কম থাকে, মাটিস্থ দ্রবণে যদি বেশি থাকে, তখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ব্যাপন প্রক্রিয়ায় কিছু পরিমাণ লবণ পরিশোষিত হবে। এখানে কোনো শক্তি লাগবে না, কারণ ব্যাপন ঘরের কোণায় তুমি যদি সেন্টার যদি মারো তাহলে কিন্তু সারা রুমে ছড়ায় যাবে। ঠিক আছে, তুমি যদি সেন্ট দিয়ে যদি তুমি, হ্যাঁ, তোমার ড্রয়িং রুম থেকে যদি তুমি কোথায় যাও, তুমি যদি বেডরুমে যাও, তখন তোমার ওয়াইফ বুঝে যাবে যে তুমি আসছো। তো জিনিসটা হচ্ছে কি যে এটা হচ্ছে যে এটা ব্যাপনের কারণে হয়, এটা ছড়িয়ে যায়। তো এখানে কোনো শক্তি লাগে না তোমার, কি এই জিনিসটা ওই যে জিনিসটা ছড়ায় যাচ্ছে, মানে সেন্ট বলো আর বডি স্প্রে বলো আর যেটাই বলো, এটার তো কোনো কি নাই, শক্তির প্রয়োজন নেই, শক্তি নাই। পারফিউমের তো কোনো জীবনে শক্তি নাই, পারফিউমের কোনো জীবন নাই, তো এমনিতেই ছড়ায় যাচ্ছে। তো এখানেও লবণগুলো এমনিতেই ভিতরে ঢুকে যাবে, এখানে শক্তির প্রয়োজন হবে না। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি নিষ্ক্রিয়। হ্যাঁ, তো আমি এটাই বলবো যে কুশস্থ দ্রবণে কোনো একটি কুশস্থ, মানে কুশস্থ ভিতরে আর কি, তো কুশস্থ দ্রবণে কোনো একটি
লবণের ঘনত্ব যদি কম হয় এবং মাটিস্থ দ্রবণে কোনো একটি লবণের ঘনত্ব যদি বেশি হয়, তবে মাটিস্থ দ্রবণ থেকে ওই লবণটি কোষের ভিতরে ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হবে। কথা বুঝো নাই? কথা বুঝো নাই? কি বলছি দেখো, বললাম যে কোনো একটি লবণ যদি কোষস্থ দ্রবণে কি হয়, কম হয়, মাটিস্থ দ্রবণে যদি বেশি হয়, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, কোনো একটি লবণ যদি মাটিস্থ দ্রবণে যদি বেশি হয়, কোষস্থ দ্রবণে যদি কি হয়, কম হয়, তখন মাটিস্থ দ্রবণ থেকে ওই লবণটি কোষস্থ দ্রবণে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করবে। সিম্পল, ঠিক আছে? বুঝা গেছে? ওকে, আশা করি আমরা এইটাও বুঝে গেলাম। আশা করি এটা বুঝছি। ওকে, এখানে কি বলছে যে মানে তাহলে কি ম্যাডামরা ক্লাস নিলে দেখতে আসে অনেকে, তা আসে না, এরকম তো দেখি আমি ম্যাডামদের ক্লাসে উপস্থিতি বেশি। আচ্ছা যাই হোক, এখন আমি তারপরে হচ্ছে ধন দিয়ে আমরা কি মনে রাখবো, ধন দিয়ে হচ্ছে ডোনেন সাম্যাবস্থা। ধন দিয়ে আমরা কি মনে রাখবো, ডোনেন সাম্যাবস্থা। ডোনেন সাম্যাবস্থা, তাহলে খেয়াল করো, এই যে দেখো, খেয়াল করো ডোনেন সাম্যাবস্থা। তাহলে দেখো, এই যে দেখো, এই ডোনেন সাম্যাবস্থা মানে কি, ডোনেন সাম্যাবস্থাটা হচ্ছে এরকম যে, একটু খেয়াল করো, এটা যদি হয়, এটা আবার কি মূল ধরছি, হ্যাঁ, আবার ত্রিকোণাকার আঁকছি বলে এটা অন্য কিছু মনে করিও না। মানে যদি তুমি মনে করো আমি জ্যামিতি পড়াচ্ছি তাই বলে উল্টা দিকে দৌড় দাও, তাতে সমস্যা। এটা যদিও কোণক, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো একটু মূল, হ্যাঁ। তো এখন আমি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে যে ডোনেন সাম্যাবস্থা এটা কি, এটা কি ডোনেন সাম্যাবস্থা? সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে কোষের ভিতরে যদি কোনো অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন যদি থাকে, কি বলছে, এটা হচ্ছে বিজ্ঞানী ডোনেনের মতবাদ, বিজ্ঞানী ডোনেন এটার মত এটা দিচ্ছে, কোষের ভিতরে যদি কি থাকে বলো তো, অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন। কি বললাম রে, এই কোষের ভিতরে যদি অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন, এই যে কোষটার ভিতরে ধরো অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন, বড় একটা ঋণাত্মক আয়ন, এটা কিরকম, অব্যাপনযোগ্য, হ্যাঁ, খেয়াল করো, অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন, অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। তো কোষের ভিতরে যখন অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন আটকা পড়ে যাবে, অব্যাপনযোগ্য মানে কি, সেটা কোষের বাইরে বের হইতে পারতেছে না, কোষ থেকে অন্য জায়গায় যেতে পারতেছে না। তাহলে দেখো জিনিসটা হচ্ছে এরকম, ধরো এর একটা পজিটিভ চার্জ, কি বলছি, এই অ্যানায়নটার একটা পজিটিভ চার্জ ছিল, হ্যাঁ, এই অ্যানায়নটার একটা পজিটিভ চার্জ ছিল, হয়তো ভাই পজিটিভ চার্জটা কি করছে, যে অ্যানায়নটা অনেক বড় হয়, আমি এমনি বলতেছি, মনে করো অ্যানায়ন এবং ক্যাটায়নের সংসার, হ্যাঁ, তোর ওইখানে অ্যানায়নটা অনেক বড়, ক্যাটায়নটা অনেক ছোট, তো ক্যাটায়নটার লোডটা নিতে পারতেছে না, এই অ্যানায়নের লোড ক্যাটায়ন নিতে পারতেছে না। তো ধরো এই ক্যাটায়ন কি হয়েছে, ক্যাটায়ন এখান থেকে পালাই গেছে, এই কোষ থেকে বাইরে কি হয়ে গেছে, এই কোষ থেকে বেরোয় অন্য জায়গায় চলে গেছে। এখন এখানে এই যে অ্যানায়নটা তো বড়, অ্যানায়নটা আটকা পড়ে গেছে, অ্যানায়ন এই কোষ থেকে আর বের হইতে পারতেছে না, মানে কি অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন, ওই অ্যানায়ন কি হচ্ছে, একা হয়ে গেছে। তো এখনো মনে হচ্ছে দুনিয়াটা তো শুধু কি ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা খেলা। তো যখন এই অ্যানায়ন একা পাইছে অ্যানায়নকে, তখন অ্যানায়নকে সময় দেওয়ার জন্য, অ্যানায়নকে সঙ্গ দেওয়ার জন্য হাজার হাজার ক্যাটায়ন এই যে লবণের এই যে দ্রবণ থেকে, মাটিস্থ দ্রবণ থেকে ঝাঁপিয়ে পড়বে ভিতরে, এটাকে নিউট্রালাইজ করার জন্য, এটাকে ব্যালেন্স করার জন্য, ঋণাত্মককে ব্যালেন্স করার জন্য কি যাবে, আমার অবশ্যই ক্যাটায়ন, হ্যাঁ, ক্যাটায়ন গিয়ে একে কি করবে, একে ঋণাত্মকটাকে এবং নিউট্রালাইজ করবে। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমি যেটা বললাম সেটাই, কিন্তু কথাটা হচ্ছে আমরা ব্যাখ্যাটা অন্যভাবে দিব। বিষয়টা হচ্ছে যে এখানে যে অ্যানায়নটা আছে, অ্যানায়নটা অব্যাপনযোগ্য, অ্যানায়নটা কোষের বাইরে যাইতে পারতেছে না। কেন যাচ্ছে না, কেন বের হতে পারছে না, কারণটা হচ্ছে অ্যানায়নটা বাইরে যাইতে পারতেছে না এই কারণে যে অ্যানায়নটা অব্যাপনযোগ্য। অ্যানায়নটা কীরকম,
অব্যাপনযোগ্য। এই অ্যানায়নকে রেখে কোনো ক্যাটায়ন কোনো না কোনো কারণে ক্যাটায়ন বাইরে নির্গত হয়েছে। আমিও যদি তোমাকে বলতেছি, তোমাদেরকে ওই মানুষ দিয়ে বোঝাচ্ছি যে এটা মোটা হওয়ায় ক্যাটায়নটা এখান থেকে ভেঙে গেছে, এখান থেকে রেখে চলে গেছে। যদিও এটা আমরা এইভাবে না বলে আমরা একটু সুশীল ভাষায় বলবো, আমরা একটু মার্জিত ভাষায় বলবো যে সেটা হচ্ছে যে কোনো এক কারণে যদি ক্যাটায়নগুলো বাইরে বিক্ষিপ্ত হয়েছে, এখন অ্যানায়নগুলো অব্যাপনযোগ্য অবস্থায় রয়ে গেছে। তো আমরা এই কথাটা এইভাবে বলতে পারি, কোষের ভিতরে যখন কোনো অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন থাকে, কি বলছি কথাটা মনে রাখবা, কিন্তু ওই যে মোটা বলে রেখে চলে গেছে, এটা দিয়ে মনে রাখবা। তাহলে কি বলবো আমরা, কোষের ভিতরে কোনো অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন, কোষের ভিতরে যে কোষের ভিতর অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন থাকলে তাকে নিউট্রালাইজ করার জন্য, তাকে সমতা করার জন্য কি ক্যাটায়নগুলো মাটিস্থ দ্রবণ থেকে কোষের ভিতর প্রবেশ করে। এইভাবে ক্যাটায়নগুলো পরিশোষিত হয়। ঠিক আছে, বুঝছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, এই জিনিসটা ক্লিয়ার কিনা? ঠিক আছে, এখন এই জিনিসটা বুঝছো কিনা খেয়াল করো। তো অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়নকে নিউট্রালাইজ করার জন্য, অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়নকে নিউট্রালাইজ করার জন্য, ঋণাত্মক আয়নকে নিউট্রালাইজ করার জন্য কি করে, নিউট্রালাইজ করার জন্য কোষের ভিতরে ক্যাটায়ন ঝিল্লির ভিতরে প্রবেশ করে। নিউট্রালাইজ মানে হচ্ছে, যদি তোমরা যদি বাংলা বলতে চাও সেটা বলবো আমরা নিরপেক্ষ করার জন্য। নিরপেক্ষ করার জন্য তার তো একলা একলা লাগে, তার কি লাগে, তার একলা একলা লাগতেছে, তাকে নিরপেক্ষ করার জন্য কি হবে, ক্যাটায়নটা ডুববে। হ্যাঁ, আচ্ছা, তাহলে অব্যাপনযোগ্য, আমি আবারও বলছি লাস্ট কথা, যে কোষের ভিতরে কোনো অব্যাপনযোগ্য ঋণাত্মক, অব্যাপন মানে বাইরে বেরোতে পারবে না, তো কোষের ভিতরে অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন উপস্থিত থাকলে তখন মাটিস্থ দ্রবণ থেকে ক্যাটায়নগুলো কোষঝিল্লির ভিতর দিয়ে কোষের ভিতরে প্রবেশ করে এবং এই ঋণাত্মক আয়নটাকে নিরপেক্ষ করে, একটু ঠান্ডা করে। হ্যাঁ, সে না একজন গেছে বলে গেছে, আমরা তো আছি। এখন দেখো, এই ধন দিয়ে কি মনে হয়, ধন দিয়ে ধনী, ধনী দিয়ে কি মনে হয়, বিল গেটসের কথা মনে পড়ে না? এই ধনী দিয়ে কিসের কথা মনে পড়ে, বিল গেটস। হ্যাঁ, বিল গেটসের কথা মনে পড়ে না? বিল গেটস তো অনেক ধনী, ধন সম্পদ আছে তার। এই যে ডোনেন, কি আছে রে, ডোনেন। আর ডোনেন দিয়ে তুই মনে রাখবা, ধন দিয়ে মনে রাখবো ডোনেন, ডোনেন দিয়ে মনে রাখবো বিল গেটস। আর বিল গেটসের কী হয়েছে তোমরা তো জানো, বিল গেটসের এত ধন সম্পদ থাকার কারণে বিচ্ছেদ হয়েছে। কী হয়েছে, বিচ্ছেদ হয়েছে। তো তুমি এখানে মনে রাখবা যে এই জায়গায় কী হচ্ছে রে, বিচ্ছেদ হয়েছে। কী বিচ্ছেদ, মনে করো বিল গেটস পালায় গেছে, তার বউ এখানে রয়ে গেছে। হ্যাঁ, তো আর বউটাকে নিউট্রালাইজ করার জন্য আসবে না, বিল গেটসের বউয়ের কি আর হাজব্যান্ডের অভাব থাকবে? তো হাজার হাজার ক্যাটায়ন, নট মি, দিস ইজ ক্যাটায়ন। তো এই ক্যাটায়নগুলো কি এটার ভিতরে গিয়ে ডুববে, এটাকে নিরপেক্ষ করে দিবে। ঠিক আছে, তো এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। অব্যাপনযোগ্য মানে হচ্ছে এটা বাইরে ব্যাপিত হয় না, এটা হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে। অব্যাপনযোগ্যের কারণ তো অনেক থাকতে পারে। এটা হচ্ছে যে অ্যানায়নগুলো কারো না কারোর সাথে যুক্ত অবস্থায় রয়েছে অন্য কোনো পদার্থের সাথে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যানায়নগুলো, আরও অনেকগুলো বিষয় আছে এখানে, পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আছে। আপাতত জেনে রাখো যে এখানে অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন থাকবে। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার কিনা? সিম্পল একটা কথা, যে কোষের ভিতরে কোনো অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন যদি থাকে, কোষের ভিতরে কোনো অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন থাকে, এই ঋণাত্মক আয়নটাকে নিউট্রালাইজ করার জন্য ধনাত্মক আয়ন মানে ক্যাটায়ন, হ্যাঁ, ধনাত্মক আয়ন কোষের ভিতরে অব্যাপনযোগ্য মানে কোষের ভিতর থেকে বের হইতে পারে না, এখান থেকে ছড়াইতে পারে না এমন আয়ন। অব্যাপন মানে কি, কোষের ভিতর থেকে অন্য কোষে যাইতে পারে না, এক কোষ থেকে অন্য কোষে যাইতে পারে না। তো কোষের ভিতরে কি অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন থাকে। অব্যাপনযোগ্য মানে কোষের ভিতর থেকে বেরোতে পারে না, তো কোষের ভিতরে অব্যাপনযোগ্য এরকম কিছু ঋণাত্মক আয়ন থাকবে। তো এটা যেহেতু বেরোতে পারে না, তাহলে একে নিরপেক্ষ করার জন্য ধনাত্মক আয়ন ঢুকতে হবে। নিজে তো বের হইতে পারতেছে না, যদি নিজে বেরোতে পারতো তাহলে কি বাইরে চলে আসতো বা অন্য কোষে যাইতো। যেহেতু অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়ন, তো একে নিউট্রালাইজ করার জন্য ঢুকবে ধনাত্মক আয়ন মানে ক্যাটায়ন ঢুকবে।
এখন কথা হচ্ছে যে অবিভাজ্য ঋণাত্মক আয়নগুলো কীভাবে তৈরি হয়েছে, হয়তো বা এখান থেকে পজিটিভ চার্জটা কোনো না কোনো কারণে চলে গেছে, সেই কারণে হয়েছে। ঠিক আছে, তো পারবা কি না এটা বুঝার কথা। ওকে, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারবো। মানে এই জিনিসটা আমি যেটা লিখে রাখছি এটা লিখলেও হবে। হ্যাঁ, তোমাকে কি ইয়ার কথা লিখতে হবে? কিসের কথা? বিল গেটসের কথা তো বলার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, ধনের পরে কি আছে? বাপের কাছে ফিরে আয়। হ্যাঁ, তো দেখো বাপের কাছে দিয়ে আমরা মনে রাখবো ব্যাপক প্রবাহ। হ্যাঁ, আমরা কি মনে রাখবো? ব্যাপক প্রবাহ। ঠিক আছে, ওকে ফাইন। ব্যাপক প্রবাহ মানে কি? এটা আরো সহজ। ব্যাপক প্রবাহ হচ্ছে, হ্যাঁ, ব্যাপক প্রবাহ হচ্ছে স্রোতের টানে। হ্যাঁ, স্রোতের টানে। ধরো এটা একটা উদ্ভিদ। হ্যাঁ, উদ্ভিদ। এখন উদ্ভিদটা যেটা হচ্ছে, খেয়াল করো, ব্যাপক প্রবাহটা আমি তোমাকে বলি। উদ্ভিদে প্রস্বেদন বলে একটা কথা আছে। উদ্ভিদে কি আছে? প্রস্বেদন বলে একটা কথা আছে। প্রস্বেদন মানে কি? প্রস্বেদন, এই দেখো, প্রস্বেদন মানে হচ্ছে কি? পানিটা বাষ্পাকারে বের হয়ে যাওয়া। উদ্ভিদের পাতা থেকে পানি বাষ্পাকারে, পানিটা কি করে দেওয়া? বাষ্পাকারে বের হওয়া। উদ্ভিদের পাতা থেকে, এখানে তো পাতার ভিতর তো পানিটা লিকুইড, পাতার ভিতর পানিটা তরল বা লিকুইড, এই পানিটা বাষ্পাকারে, এই ভাপার বা বাষ্পাকারে বের হওয়ার যে প্রক্রিয়াটা, তাকে আমরা প্রস্বেদন বলে থাকি। তোমরা নিশ্চয়ই জানো। আমি আবারও বলছি, উদ্ভিদের পাতার পানিটা, উদ্ভিদের মধ্যে অতিরিক্ত পানিটা বাষ্পাকারে বের হওয়ার প্রক্রিয়াকে প্রস্বেদন বলে। আমি তোমাদেরকে এখানে প্রস্বেদন পড়াচ্ছি না, জাস্ট একটু করে ধারণাটা দিচ্ছি প্রস্বেদনটা কি। তো দেখো, আমরা প্রস্বেদন বুঝলে আমরা এটা বুঝবো। তো উদ্ভিদের পাতার মধ্যে যে পানিটা থাকে, সেই পানিটা বাষ্পাকারে বের হওয়াটাকেই বলতেছি প্রস্বেদন। উদ্ভিদের পাতার পানিটা বাষ্পাকারে বের হওয়াটাকে আমরা কি বলতেছি? প্রস্বেদন বলতেছি। সিম্পল। এখন এই প্রস্বেদনটা যখন হবে, তখন প্রচুর পরিমাণ এই প্রস্বেদন হচ্ছে, যখন প্রস্বেদন হয় মানে পানি বের হচ্ছে, ঠিক ওই সময় উদ্ভিদ কি করবে? তখন কিন্তু উদ্ভিদ মূলের থেকে পানিটা শোষণ করতে হবে। মূল থেকে পানি কি করবে? প্রচুর পরিমাণে মূল থেকে পানি শোষণ করবে। কেননা যেহেতু তার একদিক দিয়ে পানিটা বের হচ্ছে, প্রস্বেদন প্রক্রিয়া যেহেতু পানিটা বের হচ্ছে, তাহলে আরেক দিক দিয়ে অবশ্যই পানিটাকে শোষণ করতে হবে, না তো ব্যালেন্স হবে না, নাহলে তো উদ্ভিদটা পানি শূন্য হয়ে যাবে। তো যখন একটা উদ্ভিদে প্রস্বেদনটা হয়, তখন প্রচুর পরিমাণে পানিও সে শোষণ করে, মূলের মাধ্যমে সে পানি শোষণ করে। এখন মূলের মাধ্যমে ওই যে এত পানি ভিতরে ঢুকতেছে, এর সাথে সাথে কি ঢুকে যাবে? এর সাথে সাথে কি ঢুকবে বলতে পারবা? এর সাথে সাথে কিছু পরিমাণ লবণ। এই যে দেখো, এটাকে আমরা প্রস্বেদন টান বলবো। আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। প্রচুর পরিমাণে পানি বাষ্পাকারে বের হচ্ছে, এটাকে বলতে প্রস্বেদন। হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে বলতেছি কি? প্রস্বেদন। তো প্রচুর পরিমাণে পানি বাষ্পাকারে বের হচ্ছে, একে বলতেছি আমরা প্রস্বেদন। ঠিক ওই পরিমাণ পানি কিন্তু আবার ভিতরে, হ্যাঁ, মূল থেকে উদ্ভিদের ভিতর তখন পানি সে শোষণ করবে। যখন পানিটা বাষ্পাকারে বের হবে, ঠিক ওই মুহূর্তে মাটি থেকে প্রচুর পরিমাণ পানি উদ্ভিদের ভিতর ঢুকবে, পানি শোষণ করবে। এটাকে আমরা কি বলবো? পানি শোষণ হবে। তো একদিকে যখন প্রস্বেদন হবে, ঠিক ওই সময় পানি শোষণ হবে, তখন একটা টান সৃষ্টি হবে। একটা কি হবে? টান সৃষ্টি হবে। এটাকে আমরা বলে থাকি প্রস্বেদন টান। একদিকে ঢুকতেছে পানি, একদিকে বের হচ্ছে। এই যে টান, পানি বের হওয়ার কারণেই কিন্তু সে পানিটাকে টানতেছে, পানিটাকে শোষণ করতেছে। একে আমরা বলবো প্রস্বেদন টান। একে আমরা বলবো কি? প্রস্বেদন টান। পানি বের হচ্ছে বলেই একদিক দিয়ে অন্য দিক দিয়ে পানি ঢুকতেছে, আর পানি ঢুকার কারণেই কিন্তু এটাকে আমরা কি বলতেছি? এই যে পুরো প্রক্রিয়াটা, একদিকে ঢুকতেছে একদিকে বের হচ্ছে, এই যে পুরো টান, যে এটাকে আমরা বলবো প্রস্বেদন টান। কি বলবো আমরা? প্রস্বেদন টান। আচ্ছা, এই প্রস্বেদন টানের কারণে তো এই প্রস্বেদন টানের কারণে এই পানির সাথে সাথে করে কিছু কি ঢুকে যাবে? কিছু লবণ ঢুকবে, কিছু পরিমাণ লবণ এই পানির সাথে সাথে কিছু পরিমাণ প্রস্বেদন টানের কারণে ঢুকে যাবে। তো এটাকে আমরা বলবো ব্যাপক প্রবাহ। ব্যাপকভাবে প্রবাহিত হচ্ছে পানিটা, যেমন প্রবাহিত হচ্ছে তার সাথে কিছু পরিমাণ লবণ প্রবাহিত হচ্ছে। পানিটা যেমন মূলের মাধ্যমে শোষিত হয়ে বাইরে প্রস্বেদন দিয়ে বের হয়ে যাচ্ছে, পানি প্রবাহের সাথে সাথে এই ব্যাপক প্রবাহটা যখন হচ্ছে, তখন কিন্তু লবণটারও প্রবাহ হচ্ছে, লবণটা ঢুকে যাচ্ছে। তো ব্যাপক প্রবাহ বলতে এখানে পানির প্রবাহটাকে বোঝানো হচ্ছে। প্রস্বেদনের কারণে যে প্রস্বেদন টানটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি ব্যাপক প্রবাহ। আর ব্যাপক প্রবাহের কারণে কিছু লবণ, পানির সাথে কিছু লবণ ঢুকে যাচ্ছে,
যেমনটা হয় যে অমুক জায়গায় প্রচুর স্টুডেন্ট, অমুক স্যার প্রচুর স্টুডেন্ট পড়াচ্ছে, এটা বিশেষ করে অফলাইনের ক্ষেত্রে এটা হয়। আরে অমুক জায়গায় এত স্টুডেন্ট, আমিও যাব, তাহলে আমিও যে পড়বো। হ্যাঁ, গড্ডালিকায় প্রবাহ, গা ভাসিয়ে দিই আমরা। আর কিছু বুঝি না বুঝি, আরে স্যারের তো প্রচুর স্টুডেন্ট, স্যার ভালো না পড়ালে স্টুডেন্ট করতে আসছে। তো এই জিনিসগুলো আমরা ওই ব্যাপক প্রভাব টানে কিন্তু আমরা ঢুকে যাই গিয়ে অফলাইন ক্লাসে, যেটা হয়, যেটা আমাদের ফার্স্ট ইয়ারে ধরাটা খাই, সেকেন্ড ইয়ারে গিয়ে আমাদের একটু করে হুশ হয়, তখন আবার যে বাসায় টিচার রাখার চেষ্টা করি, তখন ওইটা কোনো কাজ হয় না, কারণ সময় তুমি আগে নষ্ট করে খেয়ে ফেলছো। অনলাইনেও এরকম হয়, অমুক টিচারের কাছে প্রচুর লাইভে থাকে। আমার এখানে কিন্তু এখন আমি ফ্রি লাইভ ক্লাসগুলো নিচ্ছি, 800, 1000, 1200 স্টুডেন্ট থাকে। তখনও কিন্তু দেখা যাবে যে কিছু স্টুডেন্ট কিন্তু প্রশ্নদান টানে চলে আসে, এই যে অমুক স্যার এখানে অনেক স্টুডেন্ট। কিন্তু আসলে জিনিসটা হচ্ছে, সব যেটা দেখার দরকার সেটা হচ্ছে যে তুমি আমার থেকে কি পাচ্ছ। যে আমার থেকে কিছু পাও, অবশ্যই আমার ক্লাসে আসবা, অন্য জায়গায় যাবা। কিন্তু কথাটা হচ্ছে যে ভুম বাং শুধু হচ্ছে যে কিছু প্রশ্নদান টানে, এগুলো তো দরকার নেই। তো এটাই জিনিসটা, এটাই যে এখানে পানি ঢুকতেছে, তার সাথে সাথে ওই টানে কিছু লবণও ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো যাই হোক, আমরা আশা করি এটাও বুঝছি। আমরা পরবর্তীতে আসি। ওকে, আমাদেরকে আর কিছু বাকি রয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাকি রয়ে গেছে আয়ন বিনিময়। আমাদের কি বাকি রয়ে গেছে? আয়ন বিনিময়। আয়ন বিনিময়টা একটু করে দেখি। আমাদের খুব বেশি নাই, তোমরা নামাজ পড়তে পারবা, জামাতে মনে হয় 1:30 থেকে নামাজ। হ্যাঁ, তোমরা পড়তে পারবা। আমি আয়ন বিনিময়টা, কারণ এই টপিকটা শেষ করে দিই, কারণ এটা আবার আলাদা করে পড়তে গেলে একটু সমস্যা হবে। আয়ন বিনিময়, আমি আসলে একটু অসুস্থ ছিলাম, তো ঘুম থেকে উঠতে পারিনি। হ্যাঁ, তো উঠে দেখি যে 11:30 উপরে বাজে, তখন তাড়াতাড়ি স্ট্যাটাস দিলাম। দেখো আয়ন বিনিময়, খেয়াল করো, এই আয়ন বিনিময়টা হচ্ছে, দেখো আয়ন বিনিময়টা কি, এটা সহজ একটা বিষয়। সেটা হচ্ছে যে দেখো, এটা বলা হয় যে আয়ন বিনিময়ের ক্ষেত্রে বলা হয় যে হ্যাঁ, এখানে আমি তোমাকে একটু করে বলি যে আয়ন বিনিময় কী হয়। এটা সহজ একদম। আমি যদি বলি যে এটা হচ্ছে কোষ, হ্যাঁ, কোষের ভিতরে কি থাকবে? কোষের ভিতরে পানি থাকে না? আমরা জানি অলরেডি কোষের ভিতরে তো পানি থাকবেই, নাহলে তো কোষ মারা যাবে। কিন্তু কোষের ভিতরে পানি আছে। আর কোষের পানিটার মধ্যে কি আছে বলতে পারবা? কোষের পানিটার মধ্যে আছে হচ্ছে H+ এবং কি OH-। একটু ভালো করে খেয়াল করো, কোষের ভিতর পানি আছে, আর পানিটা ভেঙে কি তৈরি হয়? কোষের পানিটা ভেঙে কিন্তু কি তৈরি হয় বলতে পারবা? কোষের পানিটা ভেঙে কিন্তু H+OH- আয়ন তৈরি হতে পারে। তো কোষের ভিতর পানি আছে, তার মধ্যে H+ এবং OH- তৈরি হয়। তো এটাকে আমরা কোষঝিল্লি ধরতেছি না, এই কোষঝিল্লিটাকে আমরা এখানে বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, এই কোষঝিল্লিটাকে আমরা একটু বড় করে দেখাই এখানে। হ্যাঁ, এই যে অংশটা, এটা বড় করে দেখালাম, এটা ভিতর এবং এটা কি বাহির। ঠিক আছে না? এটা কি বাহির। তো এখন দেখো, তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটু করে খেয়াল করো, একটু করে দেখো, সেটা হচ্ছে যে ভিতর থেকে বাহির, এটা ভিতর, এটা বাহির। এখন ভিতরে কি কি আয়ন আছে? ভিতরে পানি আছে, পানির মধ্যে H+ আর OH- আছে। H+ এবং কি OH- আয়ন আছে। H+ এবং কি OH-। এখন বিজ্ঞানীরা এখানে এসে বলতেছে, এখানে একটা কি হবে? এখানে বিনিময় প্রথা হবে। সেটা কি? যে এই H+ আয়নটা যখন বাইরে বের হবে, এটা তো কোষঝিল্লি, এটা কোষঝিল্লি। হ্যাঁ, তা দেখো, এই H+ আয়নটা বাইরে বের হবে। হ্যাঁ, তার বিনিময়ে একটা পজিটিভ আয়ন ভিতরে ঢুকবে। ধর আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, পটাশিয়াম আয়ন, একটা পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকবে। আবার দেখো, এই OH আয়ন একটা নেগেটিভ আয়ন না, এটা একটা নেগেটিভ আয়ন, তার বিনিময়ে, হ্যাঁ, OH আয়ন, তার বিনিময়ে মনে করো একটা নেগেটিভ আয়ন ভিতরে ঢুকবে, মনে করো ক্লোরাইড আয়ন ঢুকতেছে। তাহলে এখানে দেখো মোট বিনিময়টা কার সাথে হচ্ছে দেখো তো। এখানে কোষের ভিতর ছিল কারা? H+, যখন বের হয়েছে তার বিনিময়ে পটাশিয়াম আয়ন ঢুকছে। আর একটা কি ছিল এখানে H+ আয়নটা OH আয়ন বের হয়েছে, তার বিনিময়ে একটা ঋণাত্মক আয়ন ঢুকছে। H+ এর বিনিময়ে একটা পটাশিয়াম পাইলাম আমরা, OH- এর বিনিময়ে একটা ক্লোরাইড আয়ন পাইলাম। আলটিমেটলি কি পাইছি আমরা? লবণের দুইটা অংশ পেয়ে গেলাম, ধনাত্মক অংশ এবং কি ঋণাত্মক অংশ আমরা পেয়ে গেছি। ওকে, তো এইভাবে কিন্তু আমরা, হ্যাঁ, তো বাইরে থেকে আমরা ভিতরে এই জিনিসগুলো পেয়ে যাব। H+ এর বিনিময়টা লবণের ধনাত্মক অংশ, OH- এর বিনিময়ে আমরা লবণের ঋণাত্মক অংশ। এটাকে আমরা আয়ন বিনিময় প্রথা বলবো। এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে আমাদের নিষ্ক্রিয় পরিসংখ্যানটা কিন্তু শেষ। এখন তো খুব কঠিন কিছু না। এখন তোমাদেরকে MCQর জন্য একটু করে তোমাদেরকে জানাই যে কী কী জিনিস তোমাদের এই জায়গায় একটু করে লাগবে, তোমাদেরকে একটু করে বলে দিই। হ্যাঁ,
আচ্ছা, প্রথম থেকে যদি আমি একটু করে বলি যে যে আমরা কি কি পাইছিলাম, আমরা সক্রিয় এবং নিষ্ক্রিয়তে আমরা কি কি পাইছি, যে লুটেছে পরাণ লহেছে বাহানা, আমরা কি সখী, হ্যাঁ সখী, সখী লুটেছে পরাণ, হ্যাঁ সখী লুটেছে পরাণ। আচ্ছা আমরা একটু ওই পাশে লিখি সখী, দেখা যাচ্ছে রে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা কি রে, ভিডিও চলতেছে, একটু দাঁড়াও তো, আমি একটু দেখি, দেখতে পাচ্ছি না, একটু দাঁড়াও, হ্যাঁ দেখা যাচ্ছে সখী, হ্যাঁ তো এটা হচ্ছে সখী। তা আমরা কি সখী দিয়ে কি মনে রাখবো, যে সখী লুটেছে পরাণ, লুটেছে পরাণ, হ্যাঁ লয়েছে বাহানা, লয়েছে বাহানা, ঠিক আছে। তা আমরা এই ক্ষেত্রে সক্রিয় শোষণ কি কি, এটা দিয়ে আমরা মনে রাখবো যে সক্রিয়, সখী দিয়ে আমরা কি মনে রাখবো, সক্রিয়, হ্যাঁ সক্রিয়। লুটেছে দিয়ে আমরা কি মনে রাখবো, লুটেছে দিয়ে আমরা মনে রাখবো লুন্ডেগর মতবাদ, লুন্ডেগর, লুন্ডেগর মতবাদ, হ্যাঁ লুন্ডেগর মতবাদ। আচ্ছা আচ্ছা, এটা আমরা এটা দিয়ে লিখি, লুন্ডেগর মতবাদটা লিখি, লুন্ডেগর মতবাদ, লুন্ডেগর মতবাদ। তো লুন্ডেগর মতবাদটা কি, লুন্ডেগর মতবাদকে আরেকটা কি বলা হয়, সাইটোক্রোম পাম্প মতবাদ। আমরা এগুলোই তো পড়লাম, হ্যাঁ আমরা এগুলি পড়লাম, সাইটোক্রোম পাম্প মতবাদ, সাইটোক্রোম পাম্প মতবাদ। তো এই সাইটোক্রোম পাম্প মতবাদটা কে আবিষ্কার, কে করছে, কার মতবাদটা, কার, বিজ্ঞানী লুন্ডেগরের, সহজ না, বিজ্ঞানী লুন্ডেগর, এগুলো একটি লিখে রাখবা। লুন্ডেগর দিয়ে মনে রাখবো কি, বিজ্ঞানী লুন্ডেগর, লুন্ডেগর আবিষ্কার করছে, তার নাম অনুসারে রাখা হয়েছে লুন্ডেগর। মতবাদটা কার, বিজ্ঞানী লুন্ডেগর, বিজ্ঞানী কি লুন্ডেগর। তারপর আমি একটা সংখ্যা লিখছি, প্রোটো পরাণ দিয়ে কি মনে রাখবো, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন, অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, কো প্রোটন অ্যানায়ন কি ট্রান্সপোর্ট, কো ট্রান্সপোর্ট, হ্যাঁ। তো এটা দিয়ে আমরা কি মনে রাখবো বলতো, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা কি আবিষ্কার করছে, এই প্রোটন, এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা পিটার মিশেল, এই যে প্রোটন দিয়ে নামটা মিল আছে অনেকটা, পিটার মিশেল, পিটার মিশেল, হ্যাঁ পিটার মিশেল, পিটার মিশেল, এমসিকিউর জন্য জেনে রাখবা। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট কে আবিষ্কার করছে, পিটার মিশেল। আর লয়েছে বাহানা, হ্যাঁ লেসিতিন বাহক ধারণা না, এটার মানে কি, এটা হচ্ছে লেসিতিন বাহক, লেসিতিন, লেসিতিন বাহক ধারণা। এটা কে আবিষ্কার করছে বলতে পারবা, লেসিতিন বাহকটা কে আবিষ্কার করছে, এই যে লোহেছে, এই যে দেখো অনেকটা মিল আছে, বাহানা দিয়ে আমরা মনে রাখবো, বাহানা দিয়ে মনে রাখবো বেনেট ক্লার্ক, হ্যাঁ বেনেট ক্লার্ক, বেনেট ক্লার্ক, আমরা এটা মনে রাখবো, কি মনে রাখবো, হ্যাঁ বাহানা দিয়ে আমরা মনে রাখবো বেনেট কি, বেনেট ক্লার্ক। তো এই যে তিনটা নাম একটু মনে রাখাটা খুব কঠিন কিছু না। লুন্ডেগর মতবাদ, লুন্ডেগর আবিষ্কার করছে, সিম্পল। পরাণ দিয়ে আমরা মনে রাখবো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, তাহলে প্রোটন দিয়ে আমরা মনে রাখবো কি, পিটার মিশেল, কি মিশেল, পিটার মিশেল। আর লয়েছে বাহানা মানে লেসিতিন বাহক, তো বাহানা দিয়ে আমরা মনে রাখবো বেনেট ক্লার্ক, একটু খেয়াল করে পড়লে কিন্তু মনে রাখা যায়, হ্যাঁ বেনেট ক্লার্ক, বেনেট ক্লার্ক। তো আমরা তারপরে আমরা যদি চিন্তা করি নিষ্ক্রিয় বাপধন, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বাপধন, বাপধন বাপের কাছে, বাপের কাছে ফিরে আয়, হ্যাঁ। তো এই বাপ দিয়ে আমরা কি মনে রাখবো, ব্যাপক, ব্যাপক প্রবাহ, তাই না, ব্যাপক প্রবাহ। একটু খেয়াল করো তো, এই দেখো তো, এই ব্যাপক প্রবাহ দিয়ে আমরা কি আবিষ্কার করছি মনে রাখবো, এই যে হ দিয়ে আমরা মনে রাখবো একটা নাম, ক দিয়ে মনে রাখবো একটা নাম, ব্যাপক প্রবাহ, হাইলমু ও ক্রামেন, হাইলমু কি, হাইলমু এবং হাইলমু অ্যান্ড ক্রামেন, ঠিক আছে। হ দিয়ে মনে রাখবো কি, হাইলমু, ক দিয়ে মনে রাখবো কি, ক্রামেন, হাইলমু ও ক্রামেন। নতুন করে ছন্দ এখানে আনার দরকার নাই, এগুলো একটু খেয়াল করে পড়ার সময় একটু খেয়াল করলেই পরীক্ষার হলে মনে পড়ে যাবে।
ব্যাপক প্রবাহ মানে হাইলমো ক দিয়ে ক্রামেন, আর ধন দিয়ে তো ডোনেন সাম্যাবস্থা। তো এটা তো ডোনেন, বিজ্ঞানী ডোনেন আবিষ্কার করছে। তাহলে ডোনেন আমরা কি মনে রাখবো, ডোনেন সাম্যাবস্থা, ডোনেন সাম্যাবস্থা। এটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ডোনেন। হ্যাঁ, বিজ্ঞানী ডোনেন। তারপরে হচ্ছে বাপের কাছে ফিরে আয় মানে কি, ও আচ্ছা সরি, আমি এখানে কি বলছি, এটা তো ব্যাপন হবে তাই না, এটা ব্যাপন হবে, এটা কি হবে, এই জিনিসটা ব্যাপন হবে। আমি সো সরি, এটা কি হবে, ব্যাপন। আচ্ছা আমি ব্যাপনটা এখানে লিখতেছি, এটা হবে এটা, হ্যাঁ, আর এটা হবে এটা, বুঝতেছ? মানে নাম দুটো একই রকম তো, আমি এখানে লিখতেছি এটা হচ্ছে ব্যাপন। মানে বাপের কাছে ফিরিয়ে আয়না দিয়ে কি হবে, ব্যাপক প্রবাহ, আর বাপ দিয়ে কি হবে, ব্যাপন। হ্যাঁ, তো একই প্রায় কাছাকাছি নামগুলো আমরা মনে রাখবো, এটা ব্যাপন। ঠিক আছে, তো এখন দেখো ব্যাপন দিয়ে আমরা কি, ব্যাপনটা কি আবিষ্কার করছে, এ মনে করো যে দেখো এই বাপ মানে কি, বাপ মানে কি, পৃথিবীর সকল বাবারাই আশা নিয়ে থাকে, অনেক আশা যে আমার ছেলেটা ভালো একটা জায়গায় চাকরি করবে, সুন্দর একটা বিয়ে করবে। হ্যাঁ, সকল, তোমার বাবা এখন তোমাকে বিয়ে দিচ্ছে না, কিন্তু আশা একটা আছে যে ভালো জায়গায়, হ্যাঁ, একটা সুন্দরী বউ দেখে বিয়ে দিবে। তো জিনিসটা হচ্ছে ওই বাপ মানে আশা ভরসা। তো বাপের কি আশা, বাপ দিয়ে ব্যাপন মনে রাখবো, আর বাপের আশাই হচ্ছে, বাপ সবসময় আশা করে থাকে। তো এটা আবিষ্কার করছে বিজ্ঞানী হোপ, বিজ্ঞানীর নামই হচ্ছে হোপ এবং স্টিভেন। হ্যাঁ, হোপ অ্যান্ড স্টিভেন, আশা দিয়ে মনে রাখবো হোপ অ্যান্ড স্টিভেন, বিজ্ঞানী হোপ অ্যান্ড স্টিভেন। বাপের কাছে ফিরে আয়না, আয়না দিয়ে আমরা কি মনে রাখবো, আয়না দিয়ে হচ্ছে আয়ন বিনিময়। হ্যাঁ, আয়না দিয়ে কি মনে রাখবো, আয়ন বিনিময়। আয়না দিয়ে কি মনে রাখবো আমরা, আয়না দিয়ে আমরা মনে রাখবো আয়ন বিনিময়। তো আয়ন বিনিময়ের উদাহরণ হচ্ছে ডেভলিন পান্ডে সিনহা, মানে এগুলো বৈজ্ঞানিক নামগুলো হচ্ছে ডেভলিন, নামগুলো আজব, ডেভলিন পান্ডে এবং কি সিনহা, ডেভলিন পান্ডে সিনহা, তিনজন মিলে এটা আবিষ্কার করছে আয়ন বিনিময়কে, ডেভলিন পান্ডে সিনহা। হ্যাঁ, ড্যাপাসি মনে রাখতে পারো, এটা তুমি পড়তে পড়তে এটা মনে পড়ে যাবে। দেখো বাকি জিনিসগুলো তোমার কথা হচ্ছে যে এভাবে মনে রাখবা, ব্যাপক প্রবাহ মনে রাখবা হাইলমো এবং ক্রামেন, হাইলমো ক ক্রামেন। আর ব্যাপন মানে বাপ, আর বাপ মানেই অনেক আশা, মানে কি হোপ অ্যান্ড স্টিভেন। এখানে যে আমি স্টোরিটা বলছিলাম, এখানে তো বাপ অনেক আশা নিয়েছিল, ছেলেটার কথা বলতেছিল যে তুমি এখন ফিরে আসো। আর ডোনেন আবিষ্কার করছে আয়ন বিনিময়, ডেভলিন পান্ডে সিনহা। তো এই চারটা জিনিস এই চার বিজ্ঞানী আবিষ্কার করলো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা আশা করি পারবো এটা। পরবর্তীতে আমরা যদি যাই, এখন দেখো সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্যটা একটু করে বলে দিই, তারপরে আমরা আজ ক্লাসটা শেষ করব। সক্রিয় পরিশোষণ, দেখো সক্রিয় পরিশোষণ, ঠিক আছে, এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে কিছুটা পার্থক্য আছে। হ্যাঁ, সক্রিয় পরিশোষণ ও নিষ্ক্রিয় পরিশোষণ, আমি তোমাদেরকে এগুলো লিখে দিলে অনেক সময় যাবে, তোমরা এখন পারবা। আমি জাস্ট তোমাদেরকে একটু করে বলে দিই যে সক্রিয় পরিশোষণে তোমরা জানো শক্তি লাগে, এখানে কি হয়, শক্তি লাগে না। এটা তো একটা পার্থক্য তোমরা জানো, ঠিক আছে না? আর এখানে তোমরা এই সক্রিয় শোষণে তোমরা কি পাইছো, বিভিন্ন প্রোটন বাহক পাইছো। ওই যে লেসিথিন লুন্ডেগের মতো মানে সাইটোক্রোমটা ছিল বাহক, এরকম সাইটোক্রোমগুলো কি ছিল, বাহক ছিল। লেসিথিনগুলো তারপরে লেসিথিন কি ছিল, বাহক ছিল। হ্যাঁ, তারপরে যদি আমরা বলি এই জিনিসগুলো কি বাহকের প্রয়োজন হয়। তো আর যদি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টের কথা যদি বলি, সেখানে কিন্তু বাহক লাগে। মানে সক্রিয় পরিশোষণ তো তিনটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সাইটোক্রোম পাম মতবাদ, সেখানেও বাহক লাগে। তারপরে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, সেখানেও বাহক লাগে।
তারপরে লাস্টে কি বলছিলাম যে লেসিদিন বাহক দ্বারা না, সেখানে বাহক লাগে, মানে এখানে হচ্ছে কি বাহক লাগে, বাহক লাগে, এখানে কি বাহক লাগে না। হ্যাঁ, বাহক লাগে না। তো একটা দুইটা, এই দুইটা পার্থক্য। তারপরে তুমি আরও এখান থেকে বলতে পারবা এখানে কি, এখানে হচ্ছে এই জায়গায় খেয়াল করো, এই যে সক্রিয় পরিশোষণে তোমাদেরকে আর কি কি পড়াইছিলাম। হ্যাঁ, ও আচ্ছা, একটা জিনিস হচ্ছে যেখানে শক্তি লাগবে, জিনিসটা এমনিতে বোঝা যাচ্ছে, যেখানে শক্তি লাগবে মানে কি এটিপি লাগবে, মানে শ্বসনের হারটা বেশি হবে। যখন সক্রিয় শোষণ হওয়া হবে তখন কিন্তু শক্তি লাগবে, মানে এটিপি লাগবে। আর এটিপি কোত্থেকে তৈরি হবে? শ্বসন বিক্রিয়ার মাধ্যমে। তাই আমরা বলে যাই, তো আমরা বলতে পারি শ্বসন হার বাড়ে, শ্বসন হার বাড়ে যায়। হ্যাঁ, আচ্ছা আমরা এটা পরে বলবো। তো দেখো আমরা এখান থেকে বলতে পারবো, তাহলে সহজ হবে। শক্তি লাগে মানে কি, এটিপি লাগবে। এটিপি কোত্থেকে আসবে? শ্বসন বিক্রিয়ার মাধ্যমে আসবে। তো এখানে শক্তি, এখানে শ্বসন হার বাড়ে না, শ্বসন হার বাড়ে না, শক্তি লাগে না, শ্বসন হার বাড়ে না। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি, ওই শ্বসন হার যদি বাড়ে, শ্বসনটা হওয়ার জন্য বিভিন্ন এনজাইম লাগবে, তাহলে আমরা বলতে পারি এনজাইমের ভূমিকা রয়েছে। আমরা কি বলতে পারি? এনজাইমের ভূমিকা আছে। এনজাইমের কি আছে? ভূমিকা আছে। 1 নাম্বার, এগুলো পয়েন্ট আকারে লিখবা, যদিও আমি তীর চিহ্ন দিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ, 3 নাম্বার এনজাইমের ভূমিকা। এনজাইমের ভূমিকা, যেহেতু শ্বসন হার বাড়ে না, আমার এনজাইমের ভূমিকা এতটা নাই। শ্বসন যেহেতু লাগে না, এনজাইমের ভূমিকা নেই। হ্যাঁ, এনজাইমের ভূমিকা নেই। তাহলে এখানে কি বলবো আমরা? তারপর এখন আমরা এই 3টা পয়েন্ট একসাথে মনে রাখবো। শক্তি লাগে মানে কি, শ্বসন লাগবে, শ্বসনের হার বেড়ে যাবে। শ্বসনের হার বেড়ে গেলে আমাদের এনজাইমের ভূমিকাটা লাগবে। এখানে সেম শক্তি লাগে না, শ্বসনের হার বাড়ে না। শ্বসনের হার বাড়ে না মানে কি, এনজাইমের ভূমিকা নেই, কারণ শ্বসন বিক্রিয়া হওয়ার জন্য বিভিন্ন এনজাইম লাগবে। তার 4 নম্বর পয়েন্টে আমরা কি বলতে পারি? আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এই যে বাহকের কথাটা যেটা বলছিলাম, যে বাহক লাগে, এখানে আমরা বলবো বাহক লাগে না, বাহক লাগে না। ঠিক আছে, বাহক লাগে, বাহক লাগে না। ঠিক আছে, আর সক্রিয়তে মনে রাখবা, সক্রিয়তে মনে রাখবা, এই নিষ্ক্রিয়তে কি হয়? সবসময় একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। নিষ্ক্রিয় মানে মনে রাখবা, নিষ্ক্রিয় মানে কি, অ্যানায়ন অথবা ক্যাটায়ন একজন আরেকজনকে রেখে চলে যাচ্ছে। মনে করো অ্যানায়ন নিষ্ক্রিয় হয়ে গেছে, মনে রাখার জন্য বলতেছি, অ্যানায়ন নিষ্ক্রিয় হয়ে গেছে, ক্যাটায়ন চলে যাচ্ছে, ক্যাটায়ন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, অ্যানায়ন চলে যাচ্ছে, মানে যে কেউ একজন পরিবাহিত হবে, ক্যাটায়ন বা অ্যানায়ন পরিবাহিত হয়। আর সক্রিয় শোষণে ক্যাটায়ন অ্যানায়ন একসাথে পরিশোষিত হয়। তো মনে রাখবা, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে শোষিত হয়, শোষিত হয়। এখানে হ্যাঁ, ক্যাটায়ন এবং অ্যানায়নটা কি হবে? নিষ্ক্রিয় পরিশোষণে কি হবে? ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে একসাথে শোষিত হয় না, একসাথে হয় না, হয় না। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো এইভাবে মনে রাখবো। এটা মনে রাখাটা খুব কঠিন না, আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে মনে রাখবা। তো যাই হোক, আমরা নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে যে খনিজ লবণের বিভিন্ন প্রভাবক এবং প্রসাধন, এই জিনিসগুলো পড়ার চেষ্টা করব। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি যে জিনিসগুলো বলে দিচ্ছি এগুলো যদি গুছিয়ে পড়তে পারো, তোমাকে বায়োলজি থেকে আটকেতে পারবে না। হ্যাঁ, ওই যে অমুক তমুক এগুলো করে বংচং করে আসলে লাভ নাই, তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে কথা। এবং সব কিছুই লাইন বাই লাইন পড়তে হবে। আমি সব কিছুই লাইন বাই লাইন পড়াই দিচ্ছি। যদি তুমি যদি একটু গুরুত্ব থাকে, তোমার যদি একটু গুরুত্ব থাকে, তুমি নিশ্চয়ই ভালো করবা। ঠিক আছে, তো তোমার সুস্থতা কামনা করে, তোমার পড়ালেখার জন্য ভালো হয়, সেটা সেই দোয়া করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।